আচ্ছা বল। একদিনের পর থেকে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা যদি থাকে। আমি ওই 1 ঘন্টা 35 মতো দেখতে পেরেছি ভিডিওটা। তারপর দেখা হয়নি আমরা। তো ওখান থেকে তেমন কিছু তো এখন অব্দি আসেনি। আচ্ছা বেশ, তাহলে আমি শুরু করি আজকে। প্রথমে একটা রিক্যাপ দিয়ে শুরু করি, একদিন যেটা যেটা বলেছি। আর একটা এটি মানে একটু জটিল, খুব মানে একটু সমস্যা হচ্ছিল পড়তে, এই আর কি। তাই কি? মানে ফার্স্ট অর্ডারের পর থেকে একটু সমস্যা হচ্ছিল, আমি এখন দেখছিলাম আর কি হালকা। মানে ফার্স্ট অর্ডার অব্দি তো পড়িয়েছি। মানে ওই 1 ঘন্টা 20 মিনিটের পর থেকে ফার্স্ট অর্ডার মনে হয় শুরু হয়েছিল, ওখান থেকে একটুখানি সমস্যা হচ্ছিল। ঠিক আছে, তুমি পড়াও না, দেখছি তারপরে। মানে সমস্যা হচ্ছিল কি অঙ্কতে, নাকি মানে কোথায় সমস্যা হচ্ছিল? মানে একটা হচ্ছে ইন্টিউটিভলি ব্যাপারটাকে বোঝা, আর একটা হচ্ছে ম্যাথে কি হচ্ছে সেটা বোঝা। তো সেটা কি আইডেন্টিফাই করতে পারছিস সমস্যাটা কোন স্তরে? না মানে ওই দুখানা ভাবে বেরো, মানে ইয়েটা মানে কি বলবো রে, একটা ওই রেটের সাথে হুম। রেট মানে ওই -dca/dt ওইভাবে যেটা বার ডিফারেন্সিয়াল করছিলাম। রেট ল, হ্যাঁ। হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ, হুম ওখান থেকে ওই হুম টাইমের সাথে সম্পর্কটা যে ওটা একটু গুলিয়ে যাচ্ছে মাঝে মাঝে আর কি। হুম হুম। আচ্ছা, আরেকবার রিক্যাপ করে দেখি খানিকটা বোঝা যায় কিনা। তাহলে বেসিক আমরা যেটা নিয়েছিলাম, ধরো আমি যদি একটা কেমিক্যাল রিয়াকশন লিখি, সেখান থেকে নিউ সি, ছোট করে লেখা যাক, কোনো দরকার নেই। এখানে নিউ এ আর নিউ বিটা হচ্ছে এ আর বি এর স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট, যেটা দিয়ে রিয়াকশনটা ব্যালেন্স হচ্ছে, যে সংখ্যাটা দিয়ে। তাহলে এক্ষেত্রে রেটের ডেফিনেশন কি বলা হয়েছে? রেটের ডেফিনেশন বলা হচ্ছে -1/নিউ এ ডি কনসেন্ট্রেশন অফ এ ডিটি, আর সেটাই ইকুয়ালস টু 1/1 নিউ বি ডি কনসেন্ট্রেশন অফ বি ডিটি। এটা হচ্ছে বাই ডেফিনিশন রেট বলা হয়েছিল। তোমার কেমিক্যাল রিঅ্যাকশনের রেট মাপবো কি করে, এটা করে। আচ্ছা, এখান থেকে যেটা বলা হয়েছিল ডিফারেন্সিয়াল রেট ল, ব্যাপারটা কি সেটা এক্সপেরিমেন্টালি মাপতে হয়। যে এই রেটটা ইজ প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার এন। এই এনটাকে বলে রিঅ্যাকশনের অর্ডার। আচ্ছা, এটা কিন্তু পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে, অথবা পূর্ণ সংখ্যা ফ্র্যাকশন সব হতে পারে, ঠিক আছে? মানে ইন্টিজার অথবা ফ্র্যাকশন সবই হতে পারে। মধ্যে কথা আমাকে রেটটা মাপতে হবে, আর আমাকে কনসেন্ট্রেশনটা মাপতে হবে, মেপে দেখতে হবে রেটের সাথে কনসেন্ট্রেশনের কিরকম সম্পর্ক। ইন্টিজার হতে পারে, ফ্র্যাকশন হতে পারে। এবার এটাকে যখন আমি প্রপোর্শনালিটিটাকে ইকুয়ালস করি, তখন একটা নতুন কনস্ট্যান্ট আসে। এই কনস্ট্যান্টটাকে বলি রেট কনস্ট্যান্ট। আচ্ছা, রেটের ইউনিট কি? যেহেতু কনসেন্ট্রেশন চেঞ্জ উইথ টাইম দেখছি আমি, আর এইটা জাস্ট একটা নাম্বার, যেটা কোনো ইউনিট নেই, তাহলে এটা দাঁড়াচ্ছে কি, যে কনসেন্ট্রেশন এর ইউনিট বাই টাইমের ইউনিট। তাহলে রেট কনস্ট্যান্টের ইউনিট কি হবে? রেট ভাগ কনসেন্ট্রেশনের ইউনিট টু দি পাওয়ার এন, যেখানে এনটা হচ্ছে রিঅ্যাকশনের অর্ডার। তাহলে সেটা কি হয়ে যাবে? কে এর ইউনিট কি হবে? রেটের ইউনিট, ইউনিট অফ রেট ভাগ ইউনিট অফ কনসেন্ট্রেশন টু দি পাওয়ার এন। এই ইউনিট অফ রেটের জায়গায় এটা বসিয়ে দিলে, রেটের ইউনিট বসিয়ে দিলে কি পাবো ফাইনালি? কনসেন্ট্রেশনের ইউনিট টু দি পাওয়ার 1 - n, কারণ উপরে একটা কনসেন্ট্রেশন থাকবে আর নিচে কনসেন্ট্রেশন টু দি পাওয়ার এন আছে। আর উপরে যেহেতু টাইম টু দি পাওয়ার -1 আছে, তাহলে এটা জাস্ট অ্যাজ ইট ইজ থেকে যাবে। তাহলে এটা হচ্ছে রেট কনস্ট্যান্ট ইউনিট। এটা টাইমের সাথে চেঞ্জ হচ্ছে না। রেট কনস্ট্যান্ট এমন জিনিস যেটা টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে না।
তাহলে don't change but doesn't change with time, doesn't change with time. আচ্ছা, এরপর আমরা কি বললাম? এরপর আমরা বলেছিলাম যে জিরো অর্ডার রিয়াকশন। শর্টে বলি, তাহলে এক্ষেত্রে রেট কি হচ্ছিল? রেট হচ্ছিল জাস্ট রেট কনস্ট্যান্ট, কারণ কনসেন্ট্রেশন টু দি পাওয়ার এন আছে, সরি কনসেন্ট্রেশন টু দি পাওয়ার জিরো আছে, এনটা জিরো বেসিক্যালি। তাহলে এটা হচ্ছে এনটা জিরো, তাহলে কনসেন্ট্রেশন টু দি পাওয়ার জিরো মানে ওয়ান আছে বেসিক্যালি, তাহলে রেট ইকুয়ালস টু রেট কনস্ট্যান্ট। এক্ষেত্রে কি বলেছিলাম, যদি বিক্রিয়াটা এরকম হয়, তাহলে এখানে বলেছিলাম আমি যে তাহলে রেটটা কনস্ট্যান্ট, প্রথম কথা হচ্ছে এটা। তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, যে এখান থেকে আমি বলেছিলাম যে ইন্টিগ্রেটেড রেট ল, এটা ব্যাপারটা কি? আচ্ছা, এই 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 ডিফারেন্সিয়াল রেট ল কি বলছে ফাইনালি? ডিফারেন্সিয়াল রেট ল বলছে রিলেশন অফ রেট উইথ কনসেন্ট্রেশন। ইন্টিগ্রেটেড রেট ল কি বলছে? দেখ ডিফারেন্সিয়াল রেট লতে কি আছে, ডিফারেন্সিয়াল রেট লতে শর্টে লিখছি, কিসের সাথে কিসের কানেকশন আছে? রেট উইথ কনসেন্ট্রেশন। কিন্তু আবার রেট, রেটটা কি? খানিকটা চেঞ্জ অফ কনসেন্ট্রেশন উইথ টাইম, চেঞ্জ অফ কনসেন্ট্রেশন উইথ টাইম। তার মানে ডিফারেন্সিয়াল রেট লটা কি আছে? তার মানে এই পাশে আছে চেঞ্জ অফ কনসেন্ট্রেশন উইথ টাইম, এই পাশে আছে কনসেন্ট্রেশন। তাহলে এটা কি বলছে ফাইনালি ডিফারেন্সিয়াল রেট ল? ডিফারেন্সিয়াল রেট ল বলছে যে কনসেন্ট্রেশনের চেঞ্জ সময়ের সাথে কিভাবে হবে সেটা নির্ভর করবে কনসেন্ট্রেশনের উপর। ভালো করে বোঝ, ডিফারেন্সিয়াল রেট ল কানেক্ট করে রেটের সাথে কনসেন্ট্রেশনকে। এখানে দেখলাম আমরা রেটের সাথে কনসেন্ট্রেশনকে, বা এটা দেখতে পারিস, এটা দেখতে পারিস, যেটা খুশি দেখতে পারিস। আচ্ছা, বা রেটের মধ্যে কি আছে বাই ডেফিনিশন? রেটের মধ্যে বাই ডেফিনিশন কি আছে? কনসেন্ট্রেশনের চেঞ্জ উইথ টাইম। তাহলে এবার যদি এটাকে ভাবার চেষ্টা করি, এটার মধ্যে কি আছে? কনসেন্ট্রেশনের চেঞ্জ উইথ টাইম কিভাবে কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ডেন্ট। তাহলে এই জিনিসটাকে নিয়ে আমি যদি শুধু কনসেন্ট্রেশন আর টাইম এই দুটোই তোমার ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার হচ্ছে, দুটো স্বাধীন জিনিস, কি দাঁড়াচ্ছে আমার তাহলে বেসিক্যালি ভাবতে গেলে, যে রেটের মধ্যে অলরেডি কনসেন্ট্রেশনের চেঞ্জ উইথ টাইম আছে, আর এখানে সে কনসেন্ট্রেশন আছে, এই দুটোকে কানেক্ট করছি, তাহলে হচ্ছে ডিফারেন্সিয়াল রেট ল। আর যদি আমি শুধুমাত্র কনসেন্ট্রেশন আর টাইমটাকে রাখতে চাই, তাহলে যে রেট লটা পাবো সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড রেট ল। তাহলে সুতরাং ডিফারেন্সিয়াল রেট ল কি করে? তাহলে আবার যদি এটাকে ইয়ে করি, রেট, যেটা বেসিক্যালি কনসেন্ট্রেশন চেঞ্জ উইথ টাইম, তাকে কনসেন্ট্রেশন সাথে কানেক্ট করে। তাহলে তার মানে তাদের এরকম করে বলা ভালো যে এইটাকে কনসেন্ট্রেশনের সাথে কানেক্ট করে হচ্ছে ডিফারেন্সিয়াল রেট ল। আর এই কানেকশনটা যে করে, না আগে ঠিক ছিল। হ্যাঁ, তাহলে ইন্টিগ্রেটেড রেট ল কি করে? ইন্টিগ্রেটেড রেট ল সেই কানেকশনটা কি করে? সে বেসিক্যালি কানেকশন করে কনসেন্ট্রেশন আর টাইমের কানেকশন। তাহলে ভাব না কি বলতে চাইছে, যে আমাকে অ্যাজ ইফ এরকম করে ভাবছে কনসেন্ট্রেশনটা হচ্ছে ওয়াই আর টাইমটা হচ্ছে এক্স। তাহলে রেট মানে বেসিক্যালি ডি ওয়াই ডিএক্স, কনসেন্ট্রেশন চেঞ্জ উইথ টাইম।
ডিওয়াই ডিএক্স আমাকে দিয়েছে কিসের সাথে? ওয়াই এর সাথে। এটা হচ্ছে কনসেন্ট্রেশন, এটা হচ্ছে টাইম। কনসেন্ট্রেশন চেঞ্জ উইথ টাইম সেটা আমাকে কিসের সাথে দিয়েছে? কনসেন্ট্রেশনের সাথে সম্পর্ক দিয়ে দিয়েছে, যেটাই আমার রেট ল, ডিফারেন্সিয়াল রেট ল। আমাকে এখান থেকে ওয়াই কে অ্যাজ আ ফাংশন অফ এক্স বার করতে হবে। এই হচ্ছে সিম্পল ব্যাপার, যে আমাকে একটা কার্ভের ইকুয়েশন দিয়ে দিয়েছে যেখানে আমাকে কার্ভের স্লোপটা কিভাবে কার্ভের ফাংশনের ভ্যালুর সাথে চেঞ্জ হয় সেটা বলে দিয়েছে। আমাকে সেখান থেকে কার্ভের ইকুয়েশনটা বার করতে হবে। আমাকে কিভাবে কিভাবে ওয়াই এক্স এর উপর ডিপেন্ড করে সেটা বার করতে হবে, সিম্পল এজ দ্যাট। বা আমাদের ভাষায় বলে আমাকে ডিসি ডিটি দিয়ে দিয়েছে সম্পর্ক সি এর সাথে, সি টু দি পাওয়ার এন করে বলে দিয়েছে। আমাকে এখান থেকে বার করতে হবে সি কিভাবে টাইমের উপর ডিপেন্ডেন্ট, এইটা বার করতে হবে। এইটা বেসিক্যালি ক্লাসিক ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা কি বলে যে একটা জিনিস কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা অন্য একটা ভ্যারিয়েবলের সাথে, সেটা দিয়ে দিয়েছে। আমাকে ওই জিনিসটার ফাইনাল ফাংশনাল ফর্মটা বার করতে হবে। এটাই আমরা করেছি। তাহলে জিরো অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে আমি কি এটা কি পেয়েছি? আমি যখন ইন্টিগ্রেটটা করেছি, মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সলভ করেছি, তখন কি পেয়েছি? তখন পেয়েছি যে কনসেন্ট্রেশন অফ এ সেটা দাঁড়িয়েছে কনসেন্ট্রেশন অফ এ অ্যাট টাইম জিরো মাইনাস কেটি, আর কনসেন্ট্রেশন অফ বি কে পেয়েছি জাস্ট কেটি। এখান থেকে কি পেয়েছি? টি হাফ কি বেরিয়েছে আমার? ক্যাপিটাল টি লিখেছিলাম না স্মল টি লিখেছিলাম? স্মল টি লিখেছিলাম, ঠিক আছে। তাহলে টি হাফ কি পেয়েছিলাম? টি হাফ পেয়েছিলাম যখন আমি বেসিক্যালি এটা যত নিয়ে শুরু করেছিলাম সি এ জিরো, তার অর্ধেক হয়ে গেছে, সেটা পেয়েছিলাম সি এ জিরো ভাগ টু কে। আচ্ছা, এখানে ওই কনসেন্ট মানে সি এ জিরো লিখেছে, ওটা মানে কনসেন্ট্রেশন শূন্য নাকি? টাইম জিরোতে এর কনসেন্ট্রেশন কত, মানে কত কনসেন্ট্রেশন আচ্ছা। নিয়ে শুরু করেছিলাম। হুম। আমি রিয়াকশনটা তো এ থেকে বি করছি, তাহলে আমাকে তো এর কিছু কনসেন্ট্রেশন নিয়ে শুরু করতে হবে। তাহলে কত এর কনসেন্ট্রেশন নিয়ে শুরু করেছিলাম, বুঝতে পারছি না, বুঝতে পারছি না? পেরেছি পেরেছি। হুম। হুম। আর কমপ্লিট হতে কত টাইম লেগেছিল? জাস্ট এই ডবল টাইম লেগেছিল, সি এ জিরো ভাগ কে। এর গ্রাফটা কেমন দেখতে ছিল? এর গ্রাফটা দেখতে ছিল বেসিক্যালি দুটো লাইনের ইকুয়েশন। এখানে টাইম ছিল, এটা সি এ ছিল ধর, আর এটা ধর কনসেন্ট্রেশন ছিল। সি এ জিরোটা এরকম করে নেমেছিল, আর কনসেন্ট্রেশন অফ বিটা এরকম করে উঠেছিল। এটা সি বি, আর এটা সি। এই হচ্ছে জিরো জিরো অর্ডার রিয়াকশন, জিরো অর্ডার রিয়াকশনের গ্রাফ। তারপর আমরা কি পড়েছিলাম? তারপর আমরা পড়েছিলাম ফার্স্ট অর্ডার রিয়াকশন। ফার্স্ট অর্ডার রিয়াকশন এন ইকুয়ালস টু ওয়ান ছিল সেখানে। এটা কিরকম ছিল? আবার সেই এ থেকে বি এর ডিফারেন্সিয়াল রেট লটা কি ছিল? রেট ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট, রেট কনস্ট্যান্ট ইন্টু কনসেন্ট্রেশন অফ এ। এটা ছিল আমার রেট ল। আবার সেই ডিফারেন্সিয়াল রেট ল, তাহলে এখান থেকে আমাকে সি এ আর সি বি বার করতে হবে। অবশ্যই এটাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে সলভ করতে হবে। সলভ করে কি পেয়েছিলাম আমি এখানে? হুম। তাহলে সলভ করে কি পেয়েছিলাম? সলভ করে পেয়েছিলাম সি এ, সেটা সি এ জিরো মানে যেটা নিয়ে শুরু করেছিলাম, ই টু দি পাওয়ার মাইনাস কেটি। আর সি বিটা পেয়েছিলাম যতটা সি এ মানে এ খতম হয়েছে, বেসিক্যালি সি এ জিরো মাইনাস সি এ, এটা করে পেয়েছিলাম সি এ জিরো ইন্টু ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কেটি। এবং এখানে পেয়েছিলাম টি হাফ, সেটা কত ছিল? অদ্ভুত ভাবে টি হাফটা ইনিশিয়াল কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ডেন্ট নয়, লগ টু ভাগ কি। আর টি কমপ্লিট হতে কত টাইম লাগবে রিয়াকশনটা? সেটা দেখেছিল ইনফাইনাইট টাইম লাগবে রিয়াকশনটা কমপ্লিট হতে। এর গ্রাফটা কেমন ছিল? এর গ্রাফটা ছিল এইরকম। তাহলে সি এ যদি এখান থেকে শুরু হয় এরকম করে খতম হচ্ছিল, আর সি বিটা যেটা সি এ কনসেন্ট্রেশন এ টাইমের সাথে সাথে এইভাবে চেঞ্জ হচ্ছে।
কনসিডারেশন অফ বি টাইমের সাথে সাথে এইভাবে যাচ্ছে। এই হচ্ছে আমরা আগের দিন দেখেছিলাম, যতটুকু পড়েছিলাম, এই হচ্ছে সিম্পল ব্যাপার। আজকে আমরা যেখান থেকে পড়বো সেটা হচ্ছে সেকেন্ড অর্ডার রিয়াকশন। এটাই আমাদের এলিমেন্টারি রিয়াকশন, যেগুলো সিম্পল রিয়াকশন সেগুলো শেষ পয়েন্ট এটাই। তারপর আমরা কিছু কমপ্লেক্স রিয়াকশন পড়বো। সেকেন্ড অর্ডার রিয়াকশন, অবশ্যই এখানে n ইকুয়াল টু 2 হবে। আবার আমরা নর্মাল বিক্রিয়া নিই, এ থেকে বি, তাহলে এক্ষেত্রে ডিফারেন্সিয়াল রেট ল কি হবে? আমি যদি ভেঙে লিখি ডি সি এ ডিটি, তার আগে একটা মাইনাস থাকবে কারণ এটা বিক্রিয়ক, এটা শেষ হচ্ছে। ডি সি বি ডিটি এটা তৈরি হচ্ছে ইকুয়ালস টু রেট, ইকুয়ালস টু যেহেতু সেকেন্ড অর্ডার তার মানে রেট কনস্ট্যান্ট ইন্টু কনসিডারেশন অফ এ টু দি পাওয়ার 2। এটা বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? হুম হুম হুম, বুঝা যাচ্ছে বুঝা যাচ্ছে। টানছে, বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, আমি এখানে লিখছি না, কিন্তু এই কনসিডারেশন অফ এটা কিন্তু টাইম ডিপেন্ডেন্ট, কনসিডারেশন অফ বিটাও কিন্তু টাইম ডিপেন্ডেন্ট, টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? এটা খেয়াল রাখতে হবে। এখানেও সি এটা কিন্তু টাইম ডিপেন্ডেন্ট, আমি ব্র্যাকেটে টি লিখছি না। এগুলো প্রতিটা টাইমের সাথে চেঞ্জ হচ্ছে, আমাকে বার করতে হবে এটাকে ইন্টিগ্রেটেড রেট যখন নিয়ে যাবো তখন এই কনসিডারেশন টাইমের সাথে সাথে কিভাবে চেঞ্জ হবে সেটা বার করতে হচ্ছে। তাহলে আমাকে কনসিডারেশনের চেঞ্জটা দিয়ে দিয়েছে কনসিডারেশনের সাথে, আমাকে কনসিডারেশনের টাইমের সাথে সাথে কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা বার করতে হবে, সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড রেট ল আমার। তাহলে ইন্টিগ্রেটেড, তাহলে ব্যাপারটা কি হচ্ছে দাঁড়াচ্ছে, মানে যদি ফিজিক্যালি বোঝাই, এটা ভাবতে পারি এরকম একটা বিক্রিয়া, মানে জাস্ট ভাবার জন্য বলছি যে যদি দুটো এ যুক্ত হয়ে যদি বি তৈরি হয়, তাহলে অনেক ক্ষেত্রে সেক্ষেত্রে রেটটা এ স্কোয়ারের সাথে বা কনসিডারেশন অফ এ স্কোয়ারের সাথে যাবে। তাহলে এইরকম আমি আপাতত আন্ডারলাইন মেকানিজমে যাচ্ছি না যে কেন এটা সেকেন্ড অর্ডার, সেটা যাচ্ছি না। আপাতত ধরে এটা সেকেন্ড অর্ডার রেট, মানে পরীক্ষা করে দেখা গেছে যে রেটটা কনসিডারেশন অফ এ স্কোয়ারের সাথে প্রপোর্শনাল, মানে ইকুয়ালস টু সাম রেট কনস্ট্যান্ট ইন্টু সি এ স্কোয়ার। তাহলে এবার আমি সলভ করবো কি করে? তাহলে ইন্টিগ্রেটেড রেট ল কি করে পাবো? ইন্টিগ্রেটেড রেট ল এটা কি করে পাবো? আচ্ছা তাহলে বলছি আমাকে আবার এই ডিফারেন্সিয়াল। রেট লটার মানে যদি ভাষায় বলতে চাই তাহলে কি এভাবে বলা যাবে যে মানে এই রেটের সাথে সময়ের সম্পর্কটা বার করছি? না, রেটের সাথে সময় সম্পর্কটা তো দিয়ে দিয়েছে আমাকে, না রেটের সাথে সময় সম্পর্ক বলা উচিত না, কনসিডারেশনের সাথে সময় সম্পর্ক, আচ্ছা আচ্ছা। রেটের সাথে নয়, হুম হুম, কনসিডারেশনের সাথে সময়। ঠিক আছে ঠিক আছে। একটা হচ্ছে রেটের সাথে কনসিডারেশন যেটা ডিফারেন্সিয়াল রেট ল, আর একটা হচ্ছে কনসিডারেশনের সাথে সময় যেটা হচ্ছে ইন্টিগ্রেটেড রেট ল। ঠিক আছে? ইন্টিগ্রেটেড রেট লতে সুবিধা কি পাওয়া যায়? ইন্টিগ্রেটেড রেট লতে সুবিধা এটাই পাওয়া যায় যে আমি রেটটা মাপি কি করে, যদি ভাবি রেটের ডেফিনেশনটা কি, সেটা আমি কনসিডারেশনকে টাইমের সাথে প্লট করে কিন্তু রেটটা মাপি, এই স্লোপটা বার করে। ইন্টিগ্রেটেড রেট সুবিধা হচ্ছে আমাকে রেটে যেতেই হচ্ছে না, আমি ডিরেক্টলি এইটা আর এইটার সম্পর্ক পেয়ে যাচ্ছি। ইন্টিগ্রেটেড রেট ল জানা থাকলে ডিফারেন্সিয়াল রেট ল ওখান থেকেই বার করে নেওয়া যাবে ডিরেক্টলি, সিম্পলি, খুব সহজে। কারণ আমার বেসিক্যালি কনসিডারেশনের টাইম সাথে চেঞ্জ হচ্ছে, এই তো মূল ব্যাপার। রেট মাপতে হলেও আমাকে সেই চেঞ্জটাই মাপতে হয়, কিন্তু কিন্তু হুম হুম। রেট আর এটা জানা থাকলে আমি কিন্তু সহজে ইন্টিগ্রেটেড রেট ল নাও পেতে পারি। ঠিক আছে? যে আমি রেট জানি আর কনসিডারেশন গুলো ডিফারেন্ট পয়েন্টে জানি, কারণ আমার আসল দুটো ভ্যারিয়েবল হচ্ছে কনসিডারেশন আর টাইম, এটা আমি ডিরেক্টলি মাপতে পারি। টাইমটা আমি ঘড়ি দিয়ে মাপবো, কনসিডারেশন আমি অন্য কোনো উপায় মাপবো, সেইটা মেপে আমি রেটটা বার করি কিন্তু। ঠিক আছে? তার থেকে যদি আমি ডিরেক্টলি কনসিডারেশন টাইমের সময়টা জেনে নিতে পারি কোনো ম্যাথমেটিক্যাল ফর্মে, তাহলে আমার অনেকগুলো কাজ সুবিধা হয়ে যায়। তাই আমি ইন্টিগ্রেটেড রেটটা বার করার চেষ্টা করি। সবসময় ইন্টিগ্রেটেড রেটটা বার করা সম্ভব হয় না, আমরা কয়েকটা সিম্পল কেস দেখছি সেক্ষেত্রে ইন্টিগ্রেটেড রেটটা আমি পেয়ে যাচ্ছি। বাট অ্যাজ ইফ এরকম করে ভাবতে পারি ইন্টিগ্রেটেড রেট ল যদি জেনে যাই, মানে কনসিডারেশন সাথে টাইমের সম্পর্কটা যদি ম্যাথমেটিক্যাল ফর্মে জেনে যাই, তাহলে আমি সবকিছু জেনে যাবো, আর কোনো সমস্যাই থাকবে না আমার। সেটা সবসময় জানা সম্ভব হয় না। তাই পরীক্ষায়, মানে তাই এক্সপেরিমেন্টে ডিরেক্টলি এইটা মাপার চেষ্টা করা হয়। ঠিক আছে? কিন্তু এটা মাপা অনেক কমপ্লিকেটেড, কারণ আমাকে কনসিডারেশনের চেঞ্জ উইথ টাইম মাপতে হয় আর কনসিডারেশন মাপতে হয়, সেই দুটো প্লট করতে হয়। কিন্তু এটা মানে মানে কি বল, মানে সিম্পলি এটা করা যাবেই সবসময়। ইন্টিগ্রেটেড গুলো সবসময় বার করা যাবে না, কিন্তু ইন্টিগ্রেটেড গুলো বার করে ফেললে, কনসিডারেশনের সাথে টাইমের সম্পর্ক বার করে ফেললে, আমি ওখান থেকে সহজেই রেট বার করতে পারবো, অন্য অন্য কিছু ডিরেক্টলি বার করতে পারবো, কারণ জাস্ট আমাকে ডেরিভেটিভ করতে পারবো, কিছু না।
আচ্ছা, তাহলে ইন্টিগ্রেটেড হলো সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে কিভাবে হবে? তাহলে আমি কোন ইকুয়েশনটা নেবো? যেহেতু এখানে সি এ আছে, আমি সি এ সংক্রান্ত ইকুয়েশনটা নেব। রেটেড, মানে রেটেড ডেফিনিশন তো এটাও এটাও, যেহেতু এখানে সি এ আছে আমি এইটাকে ব্যবহার করব। তাহলে ডি সি এ ডিটি ইকুয়ালস টু কে সি এ স্কোয়ার। এটাকে জাস্ট তোরা এরকম করে ভাবতে পারি যে ডি ওয়াই ডি এক্স ইকুয়ালস টু কে ওয়াই স্কোয়ার, এইরকম একটা ইকুয়েশন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, যেখানে ওয়াইটা কিন্তু ফাংশন অফ এক্স। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমাকে সলভ করতে হবে, এটা সিম্পল কথা। তাহলে সলভ করার উপায় কি? সিম্পল উপায় হচ্ছে যে আমি ওই সি এটাকে, মানে এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি করে সলভ করে তার মেথডে আসে, ওই মেথডগুলো জানা থাকলে একটুখানি সলভ করতে সুবিধা হয়। আমি ডিডিটাকে ওপাশে নিয়ে চলে গেলাম, মাইনাসটাকে নিয়ে, আর সি এটাকে ভেঙে নিয়ে চলে গেলাম। এতে সুবিধা কি হলো, ডান দিকে সব টি এর ফাংশন আছে আর কনস্ট্যান্ট আছে, আর বাঁ দিকে সব সি এর ফাংশন আছে। এবার আমি এটাকে দুপাশে ইন্টিগ্রেট করব। এটাকে ইন্টিগ্রেট করলে কি পাবো, কেটা মাইনাস কেটা বাইরে বেরিয়ে যাবে, জাস্ট ডিটি ইন্টিগ্রেশন, কারণ কেটা টাইম ডিপেন্ডেন্ট নয়, কেটা টাইম ইন্ডিপেন্ডেন্ট একটা কনস্ট্যান্ট। অ্যাজ ইফ ডিএক্স বাই এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন, সেটা করলে কি হয়, মাইনাস ওয়ান ওভার এক্স হয়। আর এটা করলে কি হয়, ডিটি ইন্টিগ্রেশন করলে জাস্ট টি, তার সাথে একটা কনস্ট্যান্ট আসে, এখানে আলফাটা হচ্ছে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। এবার এইটা হচ্ছে আমার সম্পর্কটা, কিন্তু এখানে একটা কনস্ট্যান্ট রয়ে গেছে। তাহলে আমাকে কি করে কনস্ট্যান্টের মান পেতে হয়? কনস্ট্যান্টের মান পেতে হয় যে কোনো একটা কন্ডিশন ইউজ করে। সেই কন্ডিশন আমার ক্ষেত্রে কি, ধরা যাক at time equals to 0, মানে ইনিশিয়ালি CA equals to CA 0। তাহলে আমি কি বলতে চাইছি, আমি বলতে চাইছি এই কনস্ট্যান্টের মান বের করতে হলে আমার কি লাগবে, একটা পার্টিকুলার কন্ডিশন লাগবে, মানে একটা পয়েন্টে ওর মানটা জানা থাকতে হবে, তাহলে কনস্ট্যান্টের মান জেনে যাবো। একটা পার্টিকুলার টাইমে একটা কনসেন্ট্রেশনের মান জানা থাকতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে যখন ইনিশিয়াল টাইম ছিল তখন সি এর মান ছিল সি এ 0। এটা তো আমি জানবো, কারণ আমি রিয়াকশনটা শুরু করবো, আমি জানি আমি কত কনসেন্ট্রেশন শুরু করছি, তাহলে এটা জানা আমার পক্ষে কঠিন হবে না। তাহলে এবার এই কন্ডিশন যদি এখানে বসাই, তাহলে কি দাঁড়াবে, ওয়ান বাই সি এ 0, সি এর জায়গায় সি এ 0 বসিয়েছি, টাইমের জায়গায় 0 বসাবো, মাইনাস কে ইন্টু 0 প্লাস আলফা। তাহলে আলফার মান কি বেরোবে, মাইনাস ওয়ান, সরি, হ্যাঁ ঠিকই আছে, মাইনাস ওয়ান ওভার সি এ 0। তাহলে এবার আলফাটা আমি ওখানে নিয়ে চলে যাবো। তাহলে সুতরাং ওয়ান ওভার সি এ ইকুয়ালস টু মাইনাস কে টি প্লাস আলফা, মানে ওয়ান ওভার সি এ মাইনাস ওয়ান ওভার সি এ ইকুয়ালস টু মাইনাস কে টি মাইনাস ওয়ান ওভার সি এ 0। আলফার ভ্যালু বেরিয়েছিল মাইনাস ওয়ান ওভার সি এ 0। তাহলে ওটা তুমি নিয়ে চলে যাই, তাহলে কি হবে, ওয়ান ওভার সি এ প্লাস ওয়ান ওভার সি এ 0 ইকুয়ালস টু মাইনাস কে টি। তাহলে দুপাশে মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি আমি, ওয়ান ওভার সি এ মাইনাস ওয়ান ওভার সি এ 0 ইকুয়ালস টু, আচ্ছা ওটাকে ওপাশে রাখাই ভালো। আচ্ছা এই ঝামেলাটা করছি আমি, জাস্ট এবার এইটা থেকেই দুপাশে মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি, ওয়ান ওভার সি এ ইকুয়ালস টু ওয়ান ওভার সি এ 0 প্লাস কে টি। এই হচ্ছে আমার এর সমীকরণ। তাহলে কনসেন্ট্রেশন অফ এ কেটির সাথে, মানে টাইমের সাথে সাথে এইভাবে চেঞ্জ হচ্ছে, যেখানে আমাকে জানতে হবে কি, রেট কনস্ট্যান্ট জানতে হবে আর ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ এ জানতে হবে। তাহলেই আমি যে কোনো পার্টিকুলার টাইমে, যে কোনো পার্টিকুলার, আমি যদি কে এর ভ্যালু জানি আর কত কনসেন্ট্রেশন শুরু করেছি জানি, তাহলে আমি যে কোনো পার্টিকুলার টাইমে এ এর কনসেন্ট্রেশন ডিরেক্টলি বার করতে পারবো এই ইকুয়েশনটা ব্যবহার করে। এটাই বলতে চাইছি, আমাকে রিয়াকশন হওয়ার আগেই আমি জেনে যাব, যদি আমি জানি রিয়াকশনটা সেকেন্ড অর্ডার, যদি আমি রিয়াকশন রেট কনস্ট্যান্ট জানি আর আমি কত কনসেন্ট্রেশন শুরু করেছি তা জানি, তাহলে আমি রিয়াকশনটা করার আগেই জেনে যাবো যে কোনো একটা পার্টিকুলার টাইমে এর কনসেন্ট্রেশন কত হবে, এই ইকুয়েশনটা ব্যবহার করে সি এর মানটা জেনে যাবো। আচ্ছা, তাহলে এখান থেকে আমি সিবি কি করে পেতে পারি, সিবি কি করে পেতে পারি,
একটু কমপ্লিকেটেড বাট স্টিল দেখা যাক। তাহলে সিবিটা কি হয় আমি জানি, সিবিটা হয় যতটা এ খতম হচ্ছে ততটাই বি তৈরি হবে, কারণ এখানে স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট দুটোরই এক ছিল। তাহলে যতটা এ খতম হবে ততটাই বি তৈরি হবে। তাহলে এ কতটা খরচা হচ্ছে, সি এ জিরো মাইনাস সি এ, এইটা আমার চাই। এবার আমি এটা এই যেটা পেয়েছি সেটাকে ব্যবহার করার চেষ্টা করি, দেখি ওটা পাই কিনা। তাহলে ওয়ান ওভার সি এ ইকুয়ালস টু ওয়ান ওভার সি এ জিরো প্লাস কেটি। তাহলে ওয়ান ওভার সি এ কেটি, তাহলে যদি ভাগটা করে দিই আমি, বিয়োগটা, তাহলে এখান থেকে কি পাই, আমি সি এ জিরো মাইনাস সি এ পেয়ে গেছি। কি করে পেয়েছি, আচ্ছা ওটা, ঠিক আছে। তাহলে পেয়েছি হচ্ছে সি এ, সি এ জিরো এটি, এরকম করে পেয়েছি। আচ্ছা, এখানে শুধুমাত্র সিএটা কতক্ষণ সময় পরের মানে কনসেন্ট্রেশন? এনি পার্টিকুলার টাইম, আচ্ছা। তুই টাইমের ভ্যালু বসাতে পারিস। মানে এরকম করে ভাবার চেষ্টা কর না যে ধর তোকে বলে দিল যে এ থেকে বি একটি সেকেন্ড অর্ডার রিয়াকশন যার রেট কনস্ট্যান্ট, বলে দিল, আমি একক বলছি না, ধর 5, ঠিক আছে, আচ্ছা এককটা না বললে হবে না। তাহলে ধর 5 সেকেন্ড অর্ডার হলে তার ইউনিট কি হবে, আমরা চলে যাই আবার যেখানে আমরা করেছি, কনসেন্ট্রেশন টু দি পাওয়ার 1 - n হবে আর টাইম টু দি পাওয়ার -1 হবে। তাহলে কনসেন্ট্রেশন টু দি পাওয়ার 1 - n মানে n যদি 2 হয় তাহলে কনসেন্ট্রেশন ইউনিট টু দি পাওয়ার -1 হবে, 1 - 2 হলে -1 হয়। তাহলে ধর বললো 5 মোল পার লিটার -1 আর টাইম টু দি পাওয়ার -1 হয় ধর সেকেন্ড টু দি পাওয়ার -1। তাহলে এ থেকে বি একটা সেকেন্ড অর্ডার রিয়াকশন যার রেট কনস্ট্যান্ট এত। যদি আম, 1 মোল, আচ্ছা দাঁড়া, যদি 10 মোল পার লিটার এর ঘনত্ব নিয়ে বিক্রিয়া শুরু করা হয়, তবে 1 মিনিট বাদে এর ঘনত্ব কত হবে। এর মানে জিনিস তোকে বলে, তাহলে কি করবি তুই, তাহলে তুই জানিস যে সেকেন্ড অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে 1/CA সমান 1/CA0 প্লাস কেটি। তাহলে এবার তুই কি করবি, তাহলে আমাকে বেসিক্যালি 1 মিনিট বাদে সি এর ঘনত্ব, এর ঘনত্ব বার করতে হবে। তাহলে 1/CA, তাহলে সি এর ক্ষেত্রে কি হবে, 1 মিনিট বাদে এর ঘনত্ব। যখন তুই টাইমটা বসাবি 1 মিনিট, 1 মিনিট মানে তোকে সেকেন্ডে কনভার্ট করে বসাতে হবে। তাহলে এটা কি হয়ে যাবে, CA0টা হচ্ছে 10 মোল পার লিটার। কি কত বলেছে, 5 মোল পার লিটার হোল টু দি পাওয়ার -1 ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -1। টাইম কত বলেছে, 1 মিনিট, তার মানে 60 সেকেন্ড। এটা কত বেরোচ্ছে, আচ্ছা এই ইউনিটটাকে উপরে তুলে দিলে কি হবে, মোল পার লিটার হোল টু দি পাওয়ার -1, 5 আর 7 গুণ করলে কত হবে, 300 মোল পার লিটার হোল টু দি পাওয়ার -1। কারণ কারণ কি, এই সেকেন্ড ইনভার্সের সাথে এই সেকেন্ডটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে শুধু মোল পার লিটার হোল টু দি পাওয়ার -1। তাহলে এবার করেছে কত হয়, 1/10 প্লাস 300 করলে কত হবে, 3010, না সরি 3001/10।
মোল পার লিটার হোল টু দি পাওয়ার -1। তাহলে 1/CA হলো এটা, তাহলে CA কত হবে? 10/3001 মোল পার লিটার। তাহলে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এটা, যে তার মানে এই ইকুয়েশনটা ব্যবহার করে, এই ইন্টিগ্রেটেড রেট লটা ব্যবহার করে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে তোকে যদি রেট কনস্ট্যান্ট আর ইনিশিয়াল ঘনত্ব অফ এ বলে দেয়, তাহলে তুই টাইম টি বাদে এ এর ঘনত্ব বার করতে পারবি। এটা হচ্ছে টাইম টি বাদে এর ঘনত্ব। এবার টাইম টিটা কত সেটা তুই বসাতে পারবি, টাইম টিটা আরবিট্রারি, সেটাই তো বলছি। যেখানে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের সুবিধা কি, যখন আমি বলি ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার, তার মানে কি, তার মানে এইটা যদি আমি জানি তাহলে আমি এক্স এর যে কোনো ভ্যালুতে ওয়াই এর মান বার করতে পারি। একই রকম ভাবে আমি যদি এই সম্পর্কটা জানি যেখানে কনসিডারেশন অফ এর সাথে টাইমটা রিলেট করা হয়েছে, তার মানে টাইমের যে কোনো ভ্যালুতে আমি এর মান, সি এর মান বার করতে পারবো যদি আমি এই দুটো জিনিস জানি। এবং দুটোই কনস্ট্যান্ট কিন্তু, বাই দ্য ওয়ে। এটা হচ্ছে ইনিশিয়াল ঘনত্ব অফ এ, এটা হচ্ছে রেট কনস্ট্যান্ট, দুটোই কিন্তু টাইমের উপর ডিপেন্ডেন্ট না। বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না? বুঝতে পেরেছি, ঠিক আছে। বুঝতে পেরেছি। হুম। তাহলে সি এ জিরো মাইনাস সি এটা বার করেছি, সি এ ইন্টু সি এ জিরো কেটি। আচ্ছা, বি এর ঘনত্ব এখান থেকে আমরা করছিলাম যে সি এ জিরো মাইনাস সি এ, এটা আমাকে বার করতে হবে। তাহলে আমি এ এর ঘনত্ব থেকে এই সমীকরণটা পেয়েছি। এই সমীকরণটা ব্যবহার করলে কি বার করলাম, যে সি এ জিরো মাইনাস সি এ সেটা হচ্ছে সি এ ইন্টু সি এ জিরো ইন্টু কেটি। তাহলে এবার এখান থেকে আমি আরেকটা কি সুবিধা করতে পারি, আরেকটা সুবিধা করতে পারি, এইটাকে আমি এইভাবে লিখতে পারি, উপরে থাকলে সেটাকে নিচে ভাগের ফর্মে লিখতে পারি। তাহলে বেসিক্যালি এক্স গুণ ওয়াই, এটাকে আমি লিখতে পারি ওয়াই বাবা বাবা ভাগ, কল করছে। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, শুরু করো শুরু করো। হুম। তাহলে আমি ওপরে গুণ থাকলে সেটাকে নিচে কিভাবে ভাগের ফর্মে লিখতে পারি, তাহলে এটাকে যদি আমি সি এ জিরো ইন্টু কেটি ভাগ 1/CA করতে পারি। আর 1/CA এর ইকুয়েশন কি পেয়েছি আমি, 1/CA ইকুয়েশন আমি এখান থেকে পেয়ে গেছি। তাহলে এটা বসিয়ে দেবো জাস্ট। তাহলে এটা হয়ে যাবে সি এ জিরো কেটি ভাগ 1/CA জিরো প্লাস কেটি। তাহলে সিবি আমার কি বেরোলো, সিবি যেটা আমি বার করেছিলাম সি এ জিরো মাইনাস সি এ, সেটাই আমার বেরোলো সি এ জিরো কেটি ভাগ 1/CA জিরো প্লাস কেটি। এটা মনে রাখার দরকার নেই, মানে এগুলো একটাও মনে রাখার দরকার নেই। আচ্ছা, তাহলে গ্রাফটা দেখতে কিরকম হবে, তাহলে দুটো ইকুয়েশন পাশাপাশি একবার লিখে নি, তাহলে সুবিধা হবে একটুখানি। আর সি এটা পেয়েছি, সরি 1/C এটা পেয়েছি, 1/CA জিরো প্লাস এটা। তাহলে এবার যদি আমি সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে টাইমের সাথে 1/C এটাকে প্লট করি, টাইমের সাথে 1/C এটাকে প্লট করি, তাহলে কিরম কিরম গ্রাফ পাবো। তাহলে ভাব আমার এইটা হচ্ছে এখন ওয়াই, ওয়াই ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট প্লাস সাম কনস্ট্যান্ট ইন্টু এক্স। তাহলে বেসিক্যালি লাইনের ইকুয়েশন ওয়াই ইকুয়ালস টু সি প্লাস এম এক্স জাতীয় ইকুয়েশন, কারণ আমি 1/C এটাকে ডিরেক্টলি প্লট করছি। তাহলে সেটা কিভাবে যাবে, যে স্লোপটা কত, স্লোপটা পজিটিভ হবে, তাহলে সেটা কিভাবে যাবে, আম,
তাহলে বেসিক্যালি এই গ্রাফটা দেখতে হবে এইরকম। আচ্ছা, এর শুরুর পয়েন্টটা কি? টাইম জিরোতে ভ্যালুটা কি ছিল? টাইম যখন জিরো তখন এর মানটা হচ্ছে এর মানের সাথে সমান। তাহলে এটা কি হচ্ছে? এটা কোথা থেকে শুরু হচ্ছে? 1/CS0 থেকে শুরু হবে এবং তারপর আস্তে আস্তে এটা বাড়বে। এটাকে যদি এরকম করে প্লট করি, যদি আমি ডিরেক্টলি সি এর সাথে প্লট করি, তাহলে কি কি পাবো? আচ্ছা, বাই দ্য ওয়ে, এই স্লোপটা কত? এই যে লাইনটা আঁকছি 1/C এর সাথে 1/C মানে টি কে প্লট করছি, তার এই ইন্টারসেপ্টটা হচ্ছে 1/CS0, স্লোপটা কত হবে? স্লোপটা কে হবে? তার মানে এই গ্রাফের স্লোপ মেপে আমি সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে রেট কনস্ট্যান্টটাকে পেতে পারি। তাহলে 1/কনসেন্ট্রেশন অফ এ আর টি কে প্লট করলে যে গ্রাফটা পাবো সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনে, তার স্লোপটা হবে রেট কনস্ট্যান্ট। আমি যদি সি এ কে প্লট করি টাইমের সাথে, তখন কি পাবো? কিরকম গ্রাফ পাবো? এইখান থেকে ডিরেক্টলি বলাটা মুশকিল, কিন্তু আমরা একটা ইনটিউশন লাগাতে পারি। ভাব যে জাস্ট জাস্ট ভাবার চেষ্টা কর যে আমরা এই ধরনের ইকুয়েশন একটা একটা জায়গায় করে থাকি, যে ধর পি প্রপোর্শনাল টু 1/v, চার্লস বয়েলস ল। তাহলে যখন পি ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট ভাগ ভি হয়, তখন আমরা কিভাবে, তখন যখন আমরা প্লট করি তখন পিভি কার্ভটা কিরকম পাই? আমরা একটা হাইপারবোলা মতো পাই। তার মানে যেখানে আমার ওয়াইটা এক্স এর 1/, সাথে প্রপোর্শনাল, বা এক্সটা ওয়াই এর 1/, এর সাথে প্রপোর্শনাল, তখন আমি যদি পি আর ভি কে ডিরেক্ট প্লট করি, তাহলে তখন একটা এরকম হাইপারবোলা জাতীয় প্লট পাই। এখানেও তাই দেখ, এখানে টি এর সাথে সি এটা ডিরেক্টলি ভ্যারি করছে না, কিন্তু টি এর সাথে 1/C ভ্যারি করছে। তাহলে এরকম করে, এরকম যখন ইকুয়েশন থাকে, আপাতত ভাবে এটা নেই, কনস্ট্যান্ট নেই, তাহলে তো জাস্ট এটা মানে মানে এটা পি আর এটা 1/v এর মতো দেখতে একটা জিনিস। তাহলে এইটার সাথে যখন এই জিনিসটা একে এক এক বাই এর মতো ভ্যারি করে, তখন কি হয়? তখন সেই গ্রাফটা কিরকম দেখতে হয়? তখন সেই গ্রাফটা দেখতে হয় হচ্ছে এইরকম। তাহলে এইটা হচ্ছে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে আমি যদি কনসেন্ট্রেশনকে টাইমের সাথে প্লট করি, সেটা একটা ভ্যালু থেকে শুরু হয়। কোন ভ্যালু থেকে শুরু হয়? না, CA0 ভ্যালু থেকে শুরু হয়, দেন এরকম করে কমে। ফার্স্ট অর্ডারের সাথে এটা সামান্য ডিফারেন্স আছে, কিন্তু এই ডিফারেন্সটা চোখে দেখে বোঝা সম্ভব না এই গ্রাফে। ফার্স্ট অর্ডারে ওটা এরকম করে পড়ে, সেকেন্ড অর্ডারে এরকম করেই নামে। তাদের একটা কমেই টাইমের সাথে সাথে, সেটা স্বাভাবিক, কারণ বিক্রিটা হচ্ছে। কিন্তু সেকেন্ড অর্ডার চেনা যায় কি হবে? যখন 1/C কে টি এর সাথে প্লট করছি, তাহলে দুটো আলাদা আলাদা গ্রাফ। কিন্তু একটা হচ্ছে এইটাকে আমি একটা পুরো ভ্যারিয়েবল ধরে নিচ্ছি, তাকে টাইমের সাথে সাথে প্লট করছি। সেটা কিরকম হয়? y ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট প্লাস mx। তাহলে y এর সাথে x কে প্লট করলে একটা একটা লিনিয়ার ইকুয়েশন পাবো, একটা লিনিয়ার গ্রাফ পাবো, যার স্লোপটা হবে m। এই স্লোপটা এখানে কি? রেট কনস্ট্যান্ট। আরেকটা হচ্ছে যখন আমি ডিরেক্টলি সি এর সাথে টি কে প্লট করতে যাব, তখন যেহেতু টি এর সাথে 1/C এ যাচ্ছে লিনিয়ারলি, তাহলে সি এর সাথে টি কে প্লট করলে এরকম একটা নন লিনিয়ার টাইপের প্লট পাবো। সেটা এখান থেকে দেখে বোঝা মুশকিল, আমরা ইনটিউশন লাগিয়ে গ্রাফটা ড্র করার চেষ্টা করলাম। আচ্ছা, বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? পাচ্ছি হুম, পাচ্ছি। বুঝতে পেরেছি। তাহলে এবার আমরা আবার ওই দুটো জিনিস করার চেষ্টা করবো যেটা আমরা আগে করেছি। তাহলে হাফ লাইফ, যেটা হচ্ছে টি হাফ। তাহলে হাফ লাইফের ডেফিনিশন কি ছিল? যে যখন টি ইকুয়ালস টু টি হাফ, তখন কনসেন্ট্রেশন অফ এ হয়ে যাবে ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ এর 2 ভাগ। এটা হতে হবে যে কোনো হাফ লাইফের ডেফিনেশন, এটা যে কোনো অর্ডারের রিঅ্যাকশনের ক্ষেত্রে। তাহলে এবার আমরা কি জানি? সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে কি দেখেছি? 1/CA সমান সমান 1/CA0 প্লাস কেটি। তাহলে এবার আমাকে বার করতে হবে কোন টাইমে সি এটা ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ A0 অর্ধেক হয়ে যাবে। তাহলে সেটা বসাবো আমি। তাহলে এটা হচ্ছে CA0 ভাগ 2 ইকুয়ালস টু 1/CA0 প্লাস কেটি। তাহলে এটা করলে কি হবে? 2/CA0 ইকুয়ালস টু 1/CA0
প্লাস কেটি, সরি কেটি হাফ হয়ে যাবে এটা, কারণ যখন সিএ ইকুয়ালস টু সিএ জিরো বাই 2 বসিয়ে দিই তাহলে টি ইকুয়ালস টু টি হাফ বসাতে হবে। তাহলে এবার আমি নিয়ে আসি কে টি হাফ, সেটা কি হয়ে যাবে 2/CA0 মাইনাস 1/CA0। তাহলে আমি জাস্ট এইটাকে এইদিকে নিয়ে গেছি, তারপরে পুরো জিনিসটাকে ঘুরিয়ে লিখেছি, তাহলে কেটিএফ হয়ে যাবে 2/CA0 মাইনাস 1/CA0। তার মানে কেটিএফ কি হলো 2/CA0 মাইনাস 1/CA0 মানে হচ্ছে 1/CA0। তাহলে টি হাফ কি হলো 1/K ইন্টু CA0। ভীষণ ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন। তাহলে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট কি হচ্ছে, সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে টি হাফ প্রপোর্শনাল টু 1/ইনিশিয়াল কনসেন্ট্রেশন। দেখ জিরো অর্ডারে গেছে কি পেয়েছিলাম, যে যত ইনিশিয়াল কনসেন্ট্রেশন বেশি হাফ লাইফে রিচ করতে তত বেশি সময় লাগবে। ফার্স্ট অর্ডারে দেখেছিলাম হাফ লাইফ ইনিশিয়াল কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ডই করে না, তুই যত নিয়েই শুরু কর হাফ লাইফ শুধুমাত্র হবে log 2 বা কে। সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে দেখলাম যত ইনিশিয়াল কনসেন্ট্রেশন বেশি, যত ইনিশিয়াল কনসেন্ট্রেশন বেশি হাফ লাইফ তত কম, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে সুতরাং CA0 মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন বাড়লে হাফ লাইফ কমবে, তো তাড়াতাড়ি হাফ লাইফে রিচ করবে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে। আচ্ছা তাহলে টি কমপ্লিশন কি হবে, কমপ্লিট হতে কত টাইম লাগবে, তাহলে কমপ্লিশন টাইম, তাহলে এগেন কমপ্লিশন টাইম মানে কি, যে টি ইকুয়ালস টু টি কমপ্লিশন হলে সিএটাকে জিরো হতে হবে, মানে বিক্রিয়াটা পুরো কমপ্লিট হয়ে যেতে হবে। তাহলে এবার বসাই 1/CA ইকুয়ালস টু 1/CA0 প্লাস এটি। এবার ভাবার চেষ্টা কর যখন CA0 তখন 1/CA কি হয়ে যাবে, টেন্স টু ইনফিনিটি। তাহলে বাঁ দিকে আছে ইনফিনিটি, ডান দিকে দেখি কি আছে, ডান দিকে এটা একটা ফাইনাইট নাম্বার, কারণ আমি যত কনসিডারেশন শুরু করবো সেটা তো একটা ফাইনাইট নাম্বার। তাহলে 1/, সেই ফাইনাইট নাম্বারটা ভাগ করলে ফাইনালি কি হবে, একটা ফাইনাইট নাম্বারই হবে, কেটাও একটা ফাইনাইট নাম্বারই হবে, রেট কনস্ট্যান্ট সবসময় একটা ফাইনাইট নাম্বার হয়। তাহলে এইটা ইনফিনিটি কখন হতে পারে, একমাত্র তখন যখন এইটা ইনফিনিটি। তার মানে কখন রিয়াকশনটা কমপ্লিট হবে বা কখন সিএটা জিরোতে যাবে, যখন টিটা ইনফাইনাইট হবে। তাহলে ফার্স্ট অর্ডার রেখে তো যা দেখেছি, যেহেতু 1/CA0 এবং কে ফাইনাইট, সুতরাং টি কম কে ইনফাইনাইট হতে হবে। তাহলে সিএটাকে জিরো হতে হলে টাইমটাকে ইনফাইনাইট হতে হবে। সুতরাং রিয়াকশন কমপ্লিট হতে ইনফাইনাইট টাইম লাগবে, মানে টি কম্প টেন্স টু ইনফিনিটি। তাহলে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রেও যা, সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে তাই। ব্যাপারটা কি ঘটছে, একই ব্যাপার, যে যত কনসেন্ট্রেশন কমছে, আমরা যদি ডিফারেন্সিয়াল রেট লটা দেখি, যত কনসেন্ট্রেশন কমছে তত রেটও কমছে কিন্তু, এবং স্কোয়ারের সাথে এটা কমছে। তাহলে কনসেন্ট্রেশন যত কমছে রেট তত কমছে, রেট তত কমছে মানে কি এর ফুরিয়ে যাওয়া তত কমছে। তাহলে যত কমছে কনসেন্ট্রেশন ফুরিয়ে যাওয়ার রেটও তত কমছে, যত কমছে ফুরিয়ে যাওয়ার রেটও তত কমছে। তাহলে এইরকম করে করে জিরো কখন হবে, কখনোই হবে না, ইনফাইনাইট টাইম লাগবে। কারণ যত আমি জিরোর কাছাকাছি যাব, ওর জিরোর কাছাকাছি যাওয়ার রেট তত কমে যাবে। তার মানে এই গ্রাফটাতে এর কনসেন্ট্রেশন কখন জিরো হবে, ইনফাইনাইট টাইম বাদে, কারণ এটা এরকম করে যেতে থাকবে, আস্তে আস্তে আরো স্লোলি জিরোর দিকে যাবে, ফলে জিরোতে কখনোই পৌঁছবে না।
এই একই জিনিস আমরা ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রেও দেখেছি। তাহলে সেকেন্ড অর্ডার রিয়াকশনের ক্ষেত্রেও কমপ্লিশন টাইম টেন্ডস টু ইনফিনিটি হবে। এটা দেখানো যায়, আমি করে দেখাচ্ছি না, যে ফার্স্ট অর্ডার থেকে শুরু করে যে কোনো হাইয়ার অর্ডার রিয়াকশন শেষ হতে ইনফাইনাইট টাইম লাগে। ফার্স্ট অর্ডারের ক্ষেত্রেও আমরা দেখলাম, সেকেন্ড অর্ডারের ক্ষেত্রেও দেখলাম, আরো যে কোনো হায়ার অর্ডার রিয়াকশনও দেখানো যায় সবসময় সেটা শেষ হতে ইনফাইনাইট টাইম লাগবে। আচ্ছা, তাহলে এবার আমরা একটুখানি কম্পারিজন গুলো করে নিই, যে আমরা যে তিনটে অর্ডার রিয়াকশন পড়লাম, এই তিনটে অর্ডারে কি কি আমরা ফিচার দেখতে পেলাম এবং কোথায় কোথায় তারা আলাদা। তাহলে আমি দেখার চেষ্টা করি। এটা হচ্ছে জিরোথ অর্ডার, এটা হচ্ছে ফার্স্ট অর্ডার, আর এটা হচ্ছে সেকেন্ড অর্ডার। আচ্ছা, ডিফারেন্সিয়াল রেট লতে কি পার্থক্য দেখেছি? তাহলে প্রথম পয়েন্টার ডিফারেন্সিয়াল রেট ল, এটাতে কি পার্থক্য দেখেছি জিরোথ অর্ডারের ক্ষেত্রে? রেট ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে কি দেখেছি? রেট ইকুয়ালস টু কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ। আর সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে কি দেখেছি? রেট ইকুয়ালস টু কে ইন্টু বি স্কোয়ার। ইন্টিগ্রেটেড রেট ল কি ফারাক দেখেছি? ইন্টিগ্রেটেড রেট ল, সেটাতে কি ফারাক দেখেছি? এখানে দেখেছিলাম যে সি এ সেটা হয়েছিল সি এ জিরো মাইনাস কেটি, আর সিবি কি হয়েছিল? জাস্ট কেটি। ফার্স্ট অর্ডারে কি দেখলাম? দেখেছিলাম যে সি এ সমান সমান সি এ জিরো ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি, আর সিবি কি হয়েছিল? সি এ জিরো ইন্টু ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কেটি। সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে কি দেখলাম? দেখলাম ওয়ান ওভার সি এ সমান সমান ওয়ান ওভার সি এ জিরো প্লাস কেটি। আর সিবি কি দেখলাম? একটা কমপ্লিকেটেড ইকুয়েশন দেখলাম যে সি এ জিরো কেটি ভাগ ওয়ান ওভার সি এ জিরো প্লাস কেটি। আচ্ছা, মজার ব্যাপার যেটা দেখলাম সেটা হচ্ছে যে এর রেট কনস্ট্যান্ট কি করে বার করে? রেট কনস্ট্যান্ট বের করার উপায়, সেখানে দেখলাম যে এর ক্ষেত্রে যদি আমি টাইমের সাথে সাথে সি এ কে প্লট করি, তাহলে আমি পাই এইরকম একটা সমীকরণ, এরকম একটা প্লট। এর স্লোপের নেগেটিভ নিলে আমি সি এ পাই। তাহলে এটা হচ্ছে স্লোপ, সরি রেট কনস্ট্যান্ট পাই। তাহলে আমি সি এর সাথে টাইমকে প্লট করলে তার নেগেটিভ স্লোপ হিসেবে রেট কনস্ট্যান্ট পাই। তাহলে কে কি করে বার করবো? জাস্ট এটাকে প্লট করবো, স্লোপের নেগেটিভটা নিয়ে নেবো, তাহলে কে পেয়ে যাবো। ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে কি পাই? আগের দিন দেখিয়েছিলাম যে আমি যদি লগ টাইমের সাথে লগ কনসেন্ট্রেশনকে প্লট করি, তাহলে কিরকম ইকুয়েশন পাই? তাহলে আবারও এইরকম দেখতে একটা ইকুয়েশন পাই, আগের দিন দেখিয়েছিলাম। এরও স্লোপ কি হয়? এরও স্লোপ হয়ে যায় মাইনাস কে। বেসিক্যালি এই ইকুয়েশনটা দুপাশে লগ নিয়ে নিলেই হয়ে যাবে। এটা হয়ে যাবে লগ সি এ, এখানে একটা মাইনাস কে টি আসবে, সরি এটা লগ টি না, জাস্ট টি কে প্লট করতে হবে, তাহলে সেখান থেকে আমি স্লোপ পাই। আর সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে কি করে স্লোপ দেখলাম? নেট কনস্ট্যান্ট বার করলাম, যে আমি যদি টাইমের সাথে ওয়ান ওভার সি কে প্লট করি, তাহলে সেইটা একটা এরকম দেখতে কার্ভ হয়, লিনিয়ার কার্ভ। এইটার স্লোপ থেকে আমি সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের রেট কনস্ট্যান্টকে ডিরেক্টলি পেয়ে যাই। এটা আমরা আজকে দেখলাম। আর কি দেখে এটাকে ফারাক করা যেতে পারে?
ভীষণ গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে হাফ লাইফ। হাফ লাইফ এর ক্ষেত্রে হাফ লাইফটা টি হাফ প্রপোর্শনাল টু সি এ জিরো ইনিশিয়াল কনসেন্ট্রেশন। আর বেসিক্যালি টি হাফ ইকুয়ালস টু কি হচ্ছিল, সি এ জিরো ভাগ টু কে। ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে দেখেছি টি হাফ ডাজন্ট ডিপেন্ড অন সি এ জিরো, ইনিশিয়াল কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ডই করে না হাফ লাইফ। এবং টি হাফ এর ভ্যালুটা আমরা দেখেছিলাম log 2 বাই কে। সেকেন্ড অর্ডার রিলেশনের ক্ষেত্রে কি দেখলাম, টি হাফ প্রপোর্শনাল টু 1/CA0, ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর টি এফ এর এক্সাক্ট মানটা কি পেলাম আমরা, টি এফ এর মান পেলাম 1/KCA0, 1/KCA0। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটাতেই দেখছি হাফ লাইফে কে টা নিচে আছে। হাফ লাইফে এর কেন হচ্ছে, বেসিক্যালি কে যত বেশি মানে রেট কনস্ট্যান্ট তত বেশি। রেট কনস্ট্যান্টে কি প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট ছিল যেটা রেটে, রেট কনস্ট্যান্ট যত বেশি রিয়াকশনটা তত ফাস্ট, রিয়াকশন যত ফাস্ট হাফ লাইফ তত তাড়াতাড়ি রিচ করবে। কনসেন্ট্রেশনটা অর্ধেক অর্ধেক হতে তত কম সময় লাগবে। তাই রেট কনস্ট্যান্ট যত বেশি হাফ লাইফ তত কম। দেখ প্রত্যেকটারই নিচে কিন্তু একটা কে আছে, ওই জন্য শুধু কনসেন্ট্রেশনের সাথে সম্পর্কটা পাল্টাচ্ছে, এটার উপর কনসেন্ট্রেশন উপরে আছে, এটাই কনসেন্ট্রেশন নেই, এটাই কনসেন্ট্রেশন নিচে আছে। আচ্ছা, কম্পিউটারে কত টাইম লাগে তিনটাতে, কমপ্লিশন টাইম কি হবে, এটা সময় লাগে টি কম্প, এটা হচ্ছে CA0 ভাগ কে, এটা সময় লাগে টেন্স টু ইনফিনিটি, এটাও সময় লাগে টেন্স টু ইনফিনিটি। এটা হচ্ছে তিনটে অর্ডার রিয়াকশনের সাইড বাই সাইড কম্পারিজন। বোঝা গেল না, কোনো প্রশ্ন আছে বল। বুঝলাম বুঝলাম। বুঝতে পেরেছি। এখান থেকে কিন্তু অনেক সময় শর্ট কোয়েশ্চেন নেয়, ঠিক আছে, যে একটা রিয়াকশন তার হাফ লাইফ কনসেন্ট্রেশনের সাথে প্রপোর্শনাল, বলো তার অর্ডার কত, বা ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে স্লোপ কি করে বার করবো, ওই সরি রেট কনস্ট্যান্ট কি করে বার করবো, এই ধরনের প্রশ্ন কিন্তু এখান থেকে দেয়। তাই যেটা যেটা পড়িয়েছি তার মধ্যে ম্যাথমেটিক্যাল জাগলারি যদি মনে নাও থাকে, এই জায়গাটা কিন্তু ভালো করে দেখে নিবি। পরীক্ষার জন্য বলছি আমি, বোঝার জন্য অবশ্যই পুরোটা দরকার, তো পরীক্ষার জন্য অন্তত এই জায়গাটা ভালো করে দেখবি, এখানে আমি সবটা একত্র করে দিয়েছি। আর এই কোশ্চেন গুলো মানে এইটা এবার এইটা মনে রাখার করে দরকার নেই, কিন্তু এই চেষ্টা করবি এই এর ইকুয়েশন গুলো অন্তত মনে রাখা। বেশ, তাহলে আমরা তিনটে সিমিলার বা সিম্পল অর্ডার রিয়াকশন, তাদের ইন্টিগ্রেটেড রেট ল থেকে, মানে ডিফারেন্সিয়াল রেট ল থেকে ইন্টিগ্রেটেড ল সবই বুঝতে পারলাম। এর মধ্যে যেটা পড়বো যেটাকে বলে ডিটারমিনেশন অফ অর্ডার। ডিটারমিনেশন অফ অর্ডার, একটা রিয়াকশন কত অর্ডার এটা কি করে বুঝো আমি, তার দুটো মেথড আছে। প্রথম মেথডটা তুলনামূলক সিম্পল কিন্তু খুব লিমিটেড, সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড রেট ল থেকে, ফ্রম, বা এরকম করে বলি ইউজিং হাফ লাইফ। থ্রু ইন্টিগ্রেটেড রেট ল, মানে আমি ডিরেক্টলি ইন্টিগ্রেটেড রেট ল ব্যবহার করবো না, কিন্তু হাফ লাইফটা আমি পেয়েছি সেই ইন্টিগ্রেটেড রেট ল থেকেই। আমি বললাম থ্রু ইন্টিগ্রেটেড রেট ল। তাহলে দেখ আমরা একটু আগেই দেখলাম যে যখন অর্ডারটা জিরো তখন হাফ লাইফ প্রপোর্শনাল টু ইনিশিয়াল কনসেন্ট্রেশন, ইনিশিয়াল কনসেন্ট্রেশন, বা যেটাকে আমি CA0 বলছিলাম। যখন অর্ডারটা ওয়ান তখন হাফ লাইফ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ইনিশিয়াল কনসেন্ট্রেশন। যখন অর্ডারটা দুই তখন হাফ লাইফ প্রপোর্শনাল টু 1 ওভার ইনিশিয়াল কনসেন্ট্রেশন। 1/2 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 ইনিশিয়াল কনসেন্ট্রেশন।
বা CA0। তাহলে এবার মেথড আমি কি ইউজ করতে পারি? আমি রিঅ্যাকশন স্টার্ট করব, আমি বা কোনো নির্দিষ্ট ইনিশিয়াল কনসেন্ট্রেশন রিঅ্যাকশন স্টার্ট করব। কোনো নির্দিষ্ট ইনিশিয়াল কন্ডিশন বা ইনিশিয়াল কনসেন্ট্রেশন ধর CA0, যা খুশি একটা ভ্যালু, 5 মোল/লিটার, হোয়াট এভার, 10 মোল/লিটার, যা খুশি নিয়ে রিঅ্যাকশন স্টার্ট করব। মাপবো কনসেন্ট্রেশন অর্ধেক কতক্ষণে হচ্ছে। তারপর কি করব? অন্য আরেকটা, মানে অন্য, ধরলাম কম কনসেন্ট্রেশন নিয়ে। আচ্ছা ঠিক আছে, অন্য আরেকটা কনসেন্ট্রেশন, অন্য কনসেন্ট্রেশন নিয়ে, এই অন্য কনসেন্ট্রেশন কি হতে পারে, ধর CA0', আবার রিঅ্যাকশন স্টার্ট করব। আবার মাপবো কনসেন্ট্রেশন অর্ধেক কতক্ষণে হচ্ছে। তার প্রথমবার অর্ধেক হয়েছিল T½ সময়, বা ধর T1 সময়। আচ্ছা ঠিক আছে, T½ দ্বিতীয়বার অর্ধেক হয়েছিল T½ সময়। তবে এবার আমি কি দেখবো? এবার আমি এই যে দুটো আলাদা আলাদা কনসেন্ট্রেশন নিয়ে শুরু করেছিলাম তাদের অনুপাত নেব, আর দুটো আলাদা আলাদা সময় যে হাফ লাইফে পৌঁছলো এই দুটো অনুপাত দেব। আমি দেখবো এইটার সাথে এইটা কিভাবে সম্পর্কিত। যদি 0th অর্ডার হয় তাহলে এই দুটো ইকুয়াল হবে, কারণ 0th অর্ডারের ক্ষেত্রে এইটা এটার সাথে প্রপোর্শনাল। তাহলে দুটো আলাদা আলাদা করে নিলে প্রপোর্শনাল কনস্ট্যান্ট উপর নিচে কেটে যাবে, যখন ভাগ করবো শুধুমাত্র কনসেন্ট্রেশনের অনুপাতটা পড়ে থাকবে। তাহলে এই দুটো ইকুয়াল হবে। যদি ফার্স্ট অর্ডার হয়, ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে আমি দেখেছি যে T½ ইনিশিয়াল কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ডই করে না। তাহলে কি হবে? T½ সমান সমান T½ হয়ে যাবে, কারণ ফার্স্ট অর্ডার হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশনের উপর হাফ লাইফে কোনো ডিপেন্ডেন্সি নেই। যদি সেকেন্ড অর্ডার হয় তাহলে কি হবে? উল্টো ডিপেন্ডেন্স আছে একটা। তাহলে তখন কি হয়ে যাবে? CA0 ভাগ CA0', সেটা হয়ে যাবে T½ ভাগ T½ যেহেতু ব্যস্ত অনুপাতিক তাই এটা উল্টো সম্পর্ক থাকবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি দুটো আলাদা, দুটো আলাদা কনসেন্ট্রেশনে আমি নিয়ে স্টার্ট করেছি এবং তাদের হাফ লাইফে পৌঁছতে, মানে হাফ লাইফ কতটা সময় সেটা মেজার করেছি। এবার কনসেন্ট্রেশন দুটো অনুপাত আর হাফ লাইফের দুটো অনুপাত থেকে আমি বলতে পারি যে রিঅ্যাকশনটার অর্ডার কত, আমি এরকম করে একটা রিঅ্যাকশনের অর্ডার মাপতে পারি। এটা বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না? হ্যাঁ, বুঝতে পেরেছি। হুম হুম হুম। তাহলে এটা দিয়ে আমি কোনো রিঅ্যাকশনের অর্ডার বলতে পারি, কিন্তু এইটা সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। ঠিক আছে, আমি করে বলি যে প্রবলেমস, এটা দিয়ে শুধুমাত্র মানে n=0, 1, 2, যেটা আমি দেখলাম যে অর্ডার 0, 1, 2 হলে, বা যে ক্ষেত্রগুলোতে জানি T½ এর সাথে
CA0 কিরকম সম্পর্ক, শুধুমাত্র সেখানেই পারবো, সেক্ষেত্রেই পারবো অর্ডার বার করতে। আর কি সমস্যা? সমস্যা হচ্ছে যে যখন একাধিক রিঅ্যাক্ট্যান্ট প্রেজেন্ট থাকবে, তাকে আমি হাফ লাইফ কিভাবে ডিফাইন করছিলাম, যে আমার রিঅ্যাক্ট্যান্টের ইনিশিয়াল কনসেন্ট্রেশন কতক্ষণে অর্ধেক হবে। কেউ যদি একাধিক রিঅ্যাক্ট্যান্ট প্রেজেন্ট থাকে তাহলে কার কনসেন্ট্রেশন অর্ধেকটা নেবে নিয়ে মাপবো? এটা তো ডিফাইন করা সম্ভব না। একটা রিঅ্যাক্ট্যান্ট থাকলে আমি বুঝলাম যে শুধু এ আছে, আচ্ছা এ এত মোল পার লিটার নিয়ে শুরু করেছিলাম, কতক্ষণে এর অর্ধেকে যাচ্ছে। কিন্তু যদি একাধিক রিঅ্যাক্ট্যান্ট থাকে তাহলে সবাই একই টাইমে অর্ধেকে না যেতে পারে, তাহলে আমি কার অর্ধেক নিয়ে মাপবো? তাহলে একাধিক রিঅ্যাক্ট্যান্ট প্রেজেন্ট থাকলে হাফ লাইফ ডিফাইন্ডই না। হাফ লাইফ ডিফাইন শুধুমাত্র যখন একটা রিঅ্যাক্ট্যান্ট প্রেজেন্ট আছে, যে তার অর্ধেকে যতক্ষণে যাচ্ছে সেটাকে হাফ লাইফ বলছে। একাধিক রিঅ্যাক্ট্যান্ট প্রেজেন্ট থাকলে কিন্তু হাফ লাইফের কোনো ডেফিনেশন সেইভাবে নেই। তাহলে এটার সমস্যা অর্ডার বার করার ক্ষেত্রে। আর কি, কমপ্লেক্স রিঅ্যাকশনের ক্ষেত্রে এই মেথড ইউজ করা যায় না। যখন রিঅ্যাকশনটা খুব কমপ্লিকেটেড হয়ে যায়, বা আমি করে বলি কমপ্লিকেটেড রিঅ্যাকশনের ক্ষেত্রে এই মেথড ইউজ করে অর্ডার বের করা যায় না। তাহলে আমাকে অন্য কোনো মেথড জানতে হবে যেটা দিয়ে আমি অর্ডার বের করতে পারি যে কোনো ইন জেনারেল কমপ্লিকেটেড রিঅ্যাকশনের ক্ষেত্রে। তাহলে সেই মেথডটা কি? সেই মেথডটা হচ্ছে এখানে বলে ডিফারেনশিয়াল মেথড। ডিফারেনশিয়াল মেথড, এটাতে কি ইউজ করি? এটা আমরা ডিফারেনশিয়াল রেট লটাকে ইউজ করি থ্রু ডিফারেনশিয়াল রেট ল। এটা দিয়ে আমি যে কোনো রিঅ্যাকশন অর্ডার বের করতে পারি। তাহলে কি করে করবো সেটা? তাহলে আমার যে কোনো রিঅ্যাকশন যদি আমি এরকম দেখি যে ধর এ প্লাস বি প্লাস সি প্লাস ডট ডট ডট, তাহলে ধর এরকম এ প্লাস বি প্লাস সি, সেখান থেকে ডি প্লাস ই প্লাস এফ তৈরি হচ্ছে। এবার ধর ডিফারেনশিয়াল রেট লটা হচ্ছে রেট সমান সমান কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার, মানে এটা রেট কনস্ট্যান্ট থাকবে, এন এ কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার এন বি কনসেন্ট্রেশন অফ সি টু দি পাওয়ার এন সি। এটা লেখাটা ঠিক হলো না, আচ্ছা এরকম করে থাকুক। যেখানে কি হবে, এন এটা হচ্ছে এ এর সাপেক্ষে অর্ডার, এন বিটা হচ্ছে বি এর সাপেক্ষে অর্ডার, আর এন এ প্লাস এন বিটা কি টোটাল অর্ডার। এবার মজার ব্যাপার দেখ, তাহলে রেট সমান সমান হচ্ছে সাম কনস্ট্যান্ট সি এ টু দি পাওয়ার এন এ সি বি টু দি পাওয়ার এন বি। এভাবেই তো রেট ল ডিফাইন করেছিলাম, এভাবেই অর্ডার ডিফাইন করেছিলাম আমরা, যে রেট লতে কনসেন্ট্রেশনের ঘাত যত সেটাই হচ্ছে অর্ডার। তাহলে যদি দুপাশে আমি লগ নিয়ে নিই, তাহলে লগ অফ রেট সেটা কি হয়ে যাবে, লগ অফ কে ইন্টু সি এ টু দি পাওয়ার এন এ ইন্টু সি বি টু দি পাওয়ার এন বি। তাহলে ডান দিকটাকে ভাঙালে কি হবে, লগ কোনো কিছুর গুণফল সেটা কি দাঁড়ায়, যোগফল। আবার কি জানি, যে লগের ভেতরে পাওয়ার থাকলে পাওয়ারটা বাইরে গুণ হয়ে যায়।
তাহলে এবার মজার ব্যাপার দেখ, এখন যদি প্রথম কথা হচ্ছে যে কে কনস্ট্যান্ট, টাইমের সাথে সাথে বদলায় না। তাহলে এখন যদি সিবি কনস্ট্যান্ট হয়, কিভাবে হচ্ছে সেটা বলছি। মানে কনসেন্ট্রেশন অফ বি যদি না বদলায় টাইমের সাথে সাথে, তবে ইকুয়েশন কি হবে? লগ রেট সমান সমান সাম কনস্ট্যান্ট, মানে আমি বলছি এটা তো কনস্ট্যান্ট এমনি টাইমের সাথে বদলাচ্ছে না। যদি আমি এই পুরো জিনিসটাকে কনস্ট্যান্ট ধরে নিই, এই পুরো জিনিসটাকে কনস্ট্যান্ট কখন হতে হবে? যখন এটা কনস্ট্যান্ট হবে, কারণ এটা টাইমের উপর নির্ভরশীল নয়, এইটা শুধুমাত্র টাইমের উপর নির্ভরশীল, কনসেন্ট্রেশন অফ বিটা। আমি যদি ধরে নিই এটা খানিকক্ষণের জন্য বদলাচ্ছে না, তাহলে এই পুরো জিনিসটা কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টের সাথে এই কনস্ট্যান্ট যোগ করলে আরেক নতুন কনস্ট্যান্ট পেতে পারি, জাস্ট কনস্ট্যান্ট প্লাস এন এ লগ কনসেন্ট্রেশন অফ এ। তার মানে আমি যদি রেটের সাথে রেটের সাথে লগ কনসেন্ট্রেশন অফ এ প্লট করি, তাহলে তার যেটা স্লোপ, এটা কি ইকুয়েশন? এটা বেসিক্যালি এই পজিশন যদি আমার ওয়াই হয়, এই পজিশন যদি আমার এক্স হয়, তাহলে এটা কিসের ইকুয়েশন? ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট প্লাস এম এক্স, যেখানে এমটা হচ্ছে স্লোপ, সেই এমটা কি আসলে? এন এ। তাহলে আমি যদি এটাকে ওয়াই তে রাখি, এটাকে এক্স এ রাখি, তাহলে এটা একটা লাইনের ইকুয়েশন উইথ স্লোপ কি হবে? এন এ। এই একই রকম করে আমি দেখাতে পারি, কারণ আমি যদি কনস্ট্যান্ট বিটা কনস্ট্যান্ট থাকে, তারপর আমি লগ রেটকে লগ অফ কনসেন্ট্রেশন এর সাথে প্লট করি, তার যেটা স্লোপ হয় সেটাই হচ্ছে আমার এর সাপেক্ষে অর্ডার। একই রকম করে দেখানো যায় যদি আমি আহ উম, তাহলে একই রকম করে আমি এই কোয়েশ্চেনটা থেকে যদি আমি এরকম করে বলি যে সি এটা যদি কনস্ট্যান্ট থাকে, কনসেন্ট্রেশন এটা যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে আবারও কি হবে? এইটা কনস্ট্যান্ট, এটা তো এমনি টাইম ডিপেন্ডেন্ট নয় অর্ডার, তাহলে এই পুরো জিনিসটা কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, এই দুটোকে যোগ করলে একটা কনস্ট্যান্ট পেতে পারি, অন্য একটা কনস্ট্যান্ট পেতে পারি। তাহলে কি হয়ে যাবে? লগ রেট যদি সি এ কনস্ট্যান্ট হয়, তাহলে কি হয়ে যাবে? লগ রেট সমান সমান নতুন কনস্ট্যান্ট প্লাস এন বি লগ সিবি। তাহলে আবারও এইটা যদি আমার ওয়াই হয়, এইটা যদি আমার এক্স হয়, তাহলে এই পুরো জিনিসটা ইকুয়েশন অফ আ লাইন উইথ স্লোপ ইকুয়ালস টু এন বি। এই অবধি বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? বুঝতে পেরেছি। আচ্ছা, মোটামুটি এটা তো, যাচ্ছে। তাহলে এটা তো ওয়াই ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট প্লাস এম এক্স এর ইকুয়েশন, যেখানে এমটা কি? এমটা তো স্লোপ, আর এমটা আসলে এখানে কি আছে? এন বি আছে। তাহলে আমাকে কি প্লট করে রেট পেতে হবে প্রতিটা ক্ষেত্রে আলাদা আলাদা করে? যার সাপেক্ষে রেট পেতে চাইছি, লগ অফ রেট, সেটা তো ইন জেনারেল, রেট তো একটা পার্টিকুলার ডেফিনিশন, তার সাথে আমাকে একবার লগ অফ সি এ প্লট করতে হবে যদি আমি এ এর সাপেক্ষে রেট পেতে চাই, আরেকবার লগ অফ সি বি কে প্লট করতে হবে যদি আমি বি এর সাপেক্ষে রেট পেতে চাই। এখন প্রশ্ন হচ্ছে যে আমি আরেকটা কনস্ট্যান্ট ধরে নিলাম, ওটার অসুবিধা কি হবে সেটা দেখাচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে? আহ উম, হুম, তাহলে ধর এখানে লগ অফ সি এ, এখানে লগ অফ রেট, এখানে কি নেব?
log of rate log of CB আমাকে প্লট করতে হবে। প্লট করলে আমরা দেখবো যে এটা মোটেই লাইনের মতো আসবে না। এই দুটো ছবির একটাও লাইনের মতো আসবে না। এটা কেন লাইনের মতো আসবে না? তো এই দুটো কিরকম আসবে? এই দুটো একটা আসবে, ধর কথা কথা বলছি আমি জাস্ট, ধর উম, এরকম কিছু একটা আসবে। একটু ভুল হয়ে গেল। ধর উম, 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 ধর এরকম কিছু একটা আসবে, আমি যদি দেখাই। আর ধর এটার ইকুয়েশন আসবে, এটা করা যাক। তাই এরকম এলো, কথা কথা বলছে। প্রশ্ন যেটা লাইনের মতো কেন আসছে না? আসে না এই কারণেই, কারণ মোটেই বিটা কনস্ট্যান্ট নেই। যখন আমি এটাকে প্লট করছিলাম, এটার সাথে এইটাকে প্লট করছিলাম, আমি ধরে নিয়েছিলাম এই জিনিসটা কনস্ট্যান্ট, কিন্তু এটা তো কনস্ট্যান্ট নয়। আবার একই রকম ভাবে যখন আমি এটার সাথে এইটাকে প্লট করছিলাম, তখন আমি ধরে নিয়েছিলাম এই জিনিসটা কনস্ট্যান্ট, কিন্তু এটা তো মোটেই কনস্ট্যান্ট নয়। তাই আমার মোটেই লাইনের মতো ইকুয়েশন আসবে না। তাহলে আমার করণীয় কি? আমি কোথায় স্লোপটা নেবো? এরকম একটা কার্ভ মানে কি? এরকম একটা কার্ভ মানে স্লোপটা চেঞ্জ হচ্ছে। এখানে যা স্লোপ, এখানে তার স্লোপ না, এখানেও তার স্লোপ না। বা এখানে যা স্লোপ, এখানে তার স্লোপ না, এখানেও তার স্লোপ না। তাহলে আমি কোন স্লোপটা নেবো? এর ভেবে দেখ, আমি যদি একদম ইনিশিয়াল পয়েন্টে স্লোপটা নিই, মানে যখন রিয়াকশনটা জাস্ট স্টার্ট হয়েছে এরকম গোছের ব্যাপার, তাহলে কি হবে? মানে টাইম ইকুয়ালস টু জিরো, মানে একদম ইনিশিয়াল পয়েন্টে স্লোপটা নিই, তাহলে কি হবে? ইনিশিয়াল পয়েন্টে রিয়াকশন জাস্ট স্টার্ট হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমি যে অ্যাজাম্পশনটা ধরে নিয়েছিলাম যে যদি ধরি বিটা কনস্ট্যান্ট, তাহলে তখন বি এর কনসেন্ট্রেশন খুব বেশি চেঞ্জ হচ্ছে না, মানে একটা মাপলে অন্যটার কনসেন্ট্রেশন খুব বেশি চেঞ্জ হচ্ছে না, মানে জাস্ট শুরু হয়েছে চেঞ্জ হওয়াটা। তাহলে আমি যদি টি ইকুয়ালস টু জিরোর কাছাকাছি স্লোপটাকে নিই, তাহলে আমি একটা লিনিয়ার ইকুয়েশন, মানে তাহলে আমি বেসিক্যালি এই অর্ডারটা এক্স্যাক্টলি পাবো, বা এটার ক্ষেত্রে এই অর্ডার, এটার ক্ষেত্রে এই অর্ডার। তাহলে আবারও বোঝার চেষ্টা কর যে প্রথম কথা, এটা দেখতে আমি জোর করে লাইনের মতো করে ড্র করতে চেষ্টা করলেও, মানে ইকুয়েশনটাকে লাইনে বানানোর চেষ্টা করলেও আদৌ গ্রাফটা লাইন লিনিয়ার হবে না। তার কারণ হচ্ছে দুটোই এখানে ভ্যারি করছে, এটাও ভ্যারি করছে, এটাও ভ্যারি করছে। আমি একটার সাপেক্ষে একটাকে দেখার চেষ্টা করছি, কিন্তু ওটাও তো ভ্যারি করছে। তাই যদিও আমি দেখালাম যে অন্যটা কনস্ট্যান্ট থাকলে লিনিয়ার হবে, আসল গ্রাফটা কিন্তু লিনিয়ার নয়, তার কারণ হচ্ছে অন্যটা কনস্ট্যান্ট নয়, দুটোই চেঞ্জ হচ্ছে। কিন্তু আমি দুটো চেঞ্জের রেসপেক্টিভ না দেখে একটা চেঞ্জ হিসাবে কিভাবে দেখতে পারি? যখন আমি একদম ইনিশিয়াল টাইমে দেখবো, একদম ইনিশিয়াল টাইমে যখন দেখবো, তখন অ্যাজ ইফ অন্যটা চেঞ্জ শুরু হয়নি একদম। তাহলে সেক্ষেত্রে আমি যদি ইনিশিয়াল পয়েন্ট একটা লাইন ড্র করি, একটা লাইন ড্র করি, এটার ক্ষেত্রে এরকম, এটার ক্ষেত্রে এরকম, এইটার যদি স্লোপটা নিই, এই দুটো যদি স্লোপ নিই, তাহলে সেটা আমাকে দেবে, এইটা আমাকে দেবে এন এ, এইটা আমাকে দেবে এন বি। তাহলে আবারও বলছি যে কেন গ্রাফটা লিনিয়ার হচ্ছে না, তার কারণ হচ্ছে যে দুটো জিনিস একসাথে চেঞ্জ হচ্ছে, লগ সি এও চেঞ্জ হচ্ছে, লগ সিবিও চেঞ্জ হচ্ছে। আমি যখন লিনিয়ার ইকুয়েশন পেয়েছিলাম লগ রেটের সাথে লগ সি বা লগ রেটের সাথে লগ সিবি, তখন আমি অন্যটাকে কনস্ট্যান্ট ধরেছিলাম, কিন্তু অন্যটা তো মোটেই কনস্ট্যান্ট নয়। তাহলে আমি কি করব? তাহলে আমি টি ইকুয়ালস টু জিরোতে স্লোপটা নেওয়ার চেষ্টা করবো, যখন টাইম জিরো তখন স্লোপটা কিরকম দেখতে, মানে একদম ইনিশিয়াল স্লোপটা, যখন অন্যটা চেঞ্জ হওয়া প্রায় শুরু হয়নি বা খুব কম, তখন ওইখান থেকে যখন আমি একটা লাইন টানি ইনিশিয়াল পয়েন্টের সাপেক্ষে বা ইনিশিয়াল পয়েন্টের কাছাকাছি, তার যে স্লোপটা হবে সেটার সাপেক্ষে অর্ডার বের করতে পারি। তাহলে অর্ডার বের করার উপায় কি? এক্ষেত্রে মেথডটা কি? এক্ষেত্রে মেথডটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে টি ইকুয়ালস টু জিরো পয়েন্ট, ধর এটা হচ্ছে টি ইকুয়ালস টু জিরো পয়েন্ট, এক্ষেত্রে এটা হচ্ছে টি ইকুয়ালস টু জিরো পয়েন্ট। তাহলে আমি দেখলাম, যদি আমি করে বলি মেথডটা কি, তাহলে আমরা কি দেখলাম যে লগ অফ রেট, সেটা সমান সমান লগ অফ রেট কনস্ট্যান্ট বা লগ অফ কে প্লাস অর্ডার ইন্টু লগ অফ কনসেন্ট্রেশন। এখানে যতগুলো আছে সব করা ঠিক আছে, মানে অর্ডার ওয়ান ইন্টু কনসেন্ট্রেশন ওয়ান প্লাস অর্ডার টু ইন্টু লগ অফ কনসেন্ট্রেশন টু, যতগুলো এরকম
রিয়াক্টেন্ট আছে সব কটা পরপর প্রোগ্রাম করে থাকে, তাহলে আমি উপায় কি করতে পারি? প্লট লগ অফ রেট ভার্সেস লগ অফ কনসেন্ট্রেশন আই। কনসেন্ট্রেশন আই বলতে কি বলতে চাইছি? আমি আইথ রিয়াক্টেন্টের সাপেক্ষে অর্ডার বার করতে চাইছি। তাহলে আমি যেটা সাপেক্ষে মাপতে চাবো তার কনসেন্ট্রেশনটাকে, লগ অফ কনসেন্ট্রেশনটাকে প্লট করবো। দেন কি হবে? টেক দ্য ইনিশিয়াল স্লোপ অ্যাট টি ইকুয়ালস টু 0। এই স্লোপটা যেটা হবে, এই স্লোপটাই হবে এন আই। এই আইথ রিয়াক্টেন্টের সাপেক্ষে অর্ডার হবে। যদি আমি লগ রেটকে আইথ রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশনের লগের সাথে প্লট করি, তাহলে একদম ইনিশিয়াল পয়েন্টে যে স্লোপটা হবে সেটা হবে তার সাপেক্ষে অর্ডার। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? হুম হুম, যাচ্ছে। বুঝতে পেরেছি। তাহলে এটা হচ্ছে অর্ডার ডিটারমিনেশনের ডিফারেন্সিয়াল মেথড, যেটা এই মেথডটা কমপ্লিকেটেড রিয়েকশনের ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেবল। দিস মেথড is applicable for complicated reactions। তাহলে এই মেথডটাই ব্যবহার করা তুলনামূলক সহজ। এই মেথডটাই ব্যবহার করা হয় সাধারণত। এটা হচ্ছে অর্ডার ডিটারমাইন করার উপায়। এবার আমরা ছোট্ট ব্রেক নেব, তারপর আমরা একটু দুটো জিনিস পড়ে আজকে মোটামুটি শেষ করবো। তার আগে কোনো প্রশ্ন থাকলে করে, নইলে ব্রেক। না না না, প্রশ্ন নেই। বেশ। হ্যাঁ, এরপরে আমাদের যে পার্টটা আছে সেটা হচ্ছে আহ, তিনটে টাইপ অফ কমপ্লিকেটেড রিয়াকশনস, মানে মোর দ্যান এলিমেন্টারি, যেটা আমরা এতক্ষণ পড়লাম। ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার বেসিক্যালি সিম্পল রিয়াকশন ছিল, যে এ থেকে বি তৈরি হচ্ছিল সিম্পল। তার ভিতরে ডায়নামিক্সটা কিভাবে হচ্ছিল সেটা আমরা স্টাডি করলাম। এরপর আমরা যে পার্টটা পড়বো সেটা হচ্ছে থ্রি টাইপস অফ কমপ্লেক্স রিয়াকশনস। তার মধ্যে একটা আমরা আজকে পড়বো। এই রিয়াকশন নাম হচ্ছে অপোজিং রিয়াকশন। অপোজিং রিয়াকশন কি ব্যাপার? সিম্পলি উপর নিচে নয়, এ থেকে বি তৈরি হচ্ছে, আবার বি থেকেও এ তৈরি হচ্ছে। সরি, দিস ইজ আ মোর রিয়েলিস্টিক কেস। বাস্তবে এই ধরনের কেসে আমরা পেয়ে থাকি জেনারেলি, যে একটা জিনিস থেকে একটা জিনিস তৈরি হয় যখন, তখন একই রকম ভাবে প্রোডাক্ট থেকেও রিয়াক্টেন্ট তৈরি হয়। তাহলে এ থেকে বি তৈরি হচ্ছে, বি থেকেও ই তৈরি হচ্ছে। তো ইনিশিয়ালি আমি এ নিয়ে শুরু করেছি, ঠিক আছে? আর এই কমপ্লেক্স রিয়াকশনের গুলোর ক্ষেত্রে, তিনটে টাইপ অফ কমপ্লেক্স রিয়াকশনের ক্ষেত্রেই আমি খুব ডিটেল ম্যাথে যাব না। আমরা ডিফারেন্সিয়াল রেট লতেই থেমে যাবো, আমরা ইন্টিগ্রেটেড রেট ল থেকে যাবো না। রাদার আমরা ফিজিক্যালি মোর বোঝার চেষ্টা করবো যে কি হচ্ছে ভেতরে। ম্যাথমেটিক্যাল ডেরিভেশনটা আমি আপাতত করাচ্ছি না। প্রশ্ন ঘেটে দেখবো, আমি যদি দেখি ওখানে ম্যাথমেটিক্যাল ডেরিভেশন দরকার পড়ছে কোথাও কোনো প্রশ্ন, তাহলে করিয়ে দেবো, নইলে আমি কমপ্লেক্সিটিতে যাবো না। তবে এই ম্যাথ করা সম্ভব, মানে জাস্ট বলার জন্য বলছি। আচ্ছা, তাহলে এ থেকে বি তৈরি হচ্ছে, বি থেকেও এ তৈরি হচ্ছে। তাহলে এ থেকে বি তৈরি হওয়ার জন্য রেট কনস্ট্যান্ট হচ্ছে K1, আর বি থেকে এ তৈরি হওয়ার জন্য রেট কনস্ট্যান্ট হচ্ছে K-1। এটাকে অনেক সময় কে এফ আর কে বি বলে, অ্যাজ ইফ ফরওয়ার্ড রিয়াকশনের জন্য রেট কনস্ট্যান্ট হচ্ছে K1, বা অনেক সময় কে এফ বলে এটাকে, ইফ কে ফরওয়ার্ড। আর ব্যাকওয়ার্ড রিয়াকশনটা হওয়ার জন্য রেট কনস্ট্যান্টটাকে অনেক সময় K-1 বলে, কখনো কে বিও বলে। এইভাবে রিয়াকশনটা হচ্ছে। তাহলে দুটোই তৈরি হচ্ছে। তাহলে এবার আমি রেট লটা হওয়ার চেষ্টা করি। ডিফারেন্সিয়াল রেট লটা আমার কি হবে?
একটু বোঝার চেষ্টা করি ভালো করে। আচ্ছা, রেট কনস্ট্যান্ট বলতে কি বোঝায়? রেট কনস্ট্যান্ট যেখানে রেট ইকুয়েশনে রেট কনস্ট্যান্ট থাকে আর একটা কনসেন্ট্রেশন টু দি পাওয়ার সামথিং থাকে। আচ্ছা, আমি এখানে সব ক্ষেত্রেই ধরে নেবো রিয়াকশন গুলো ফার্স্ট অর্ডার, ঠিক আছে? ধরে নেবো যে assumption is a থেকে b যেটা হচ্ছে এটাও ফার্স্ট অর্ডার, আর b থেকে a যেটা হচ্ছে সেটাও বোথ ফার্স্ট অর্ডার। ফার্স্ট অর্ডার মানে কি? কনসেন্ট্রেশন টু দি পাওয়ার 1 এর সাথে প্রপোর্শনাল। তাহলে ডিফারেন্সিয়াল রেটটা কি হবে? তাহলে যদি সি এ হয় কনসেন্ট্রেশন অফ এ, সি বি হয় কনসেন্ট্রেশন অফ বি, তাহলে রেট কি হবে? বা যদি আমি করে বলি যে ডি সি এ ডিটি কি হবে আর ডি সি বি ডিটি কি হবে, এটা একটু বোঝার চেষ্টা করি। তাহলে বলতে পারবি ডি সি এ ডিটি, যদি আমি ভাবি ডি সি এ ডিটি কি হবে? তাহলে সি হ্যাঁ এ মানে মানে এই কনসেন্ট্রেশন। হুম, বল। না, তুমি কি বলছিলে বলো বলো। না না, আমি বলতে যাচ্ছি, তুই বল। তাহলে এটা কি যদি শুধু ইকুয়াল? এ থেকে বি হতো, যদি শুধু এ থেকে বি হতো, শুধু এ থেকে বি হতো, এই এই ধরনের রিয়াকশন আমরা তো করেছি। এই ধরনের ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে ডিসিএডিটি কি হয়? ডিসিএডিটি মানে মানে বেসিক্যালি রেট, রাদার মানে আমি মাইনাস বলতে যেখানে ডিসিএডিটি মানে মাইনাসে দিতে হবে না, আমি সেটাই বলছিলাম নাকি? হ্যাঁ না, মাইনাসটা যদি দিই, যদি যদি মাইনাসটা দিয়ে লিখি, তাহলে মাইনাস ডিসিএডিটি কি হয়? রেট কনস্ট্যান্ট ইনটু এর কনসেন্ট্রেশন টু দি পাওয়ার 1, এই তো হয়। হুম তাহলে ডিসিএডিটি কি হতো? মাইনাস রেট কনস্ট্যান্ট ইনটু এ কনসেন্ট্রেশন টু দি পাওয়ার 1, এই তো হতো। হুম তাহলে এইটা একটা টার্ম তো থাকবেই, মাইনাস কে ওয়ান, এখানে রেট কনস্ট্যান্টটা এ থেকে বি এর জন্য কে ওয়ান কিন্তু, ইন্টু কনসেন্ট্রেশন অফ এ। বিয়ের কিন্তু এখানে ক্ষেত্রেও আরেকটা মাইনাস জিনিস হবে। হচ্ছে। হুম হুম, কিন্তু এক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে, এক্ষেত্রে বি থেকেও তৈরি হচ্ছে। আচ্ছা, যখন বি থেকে এ তৈরি হয়, ভালো করে বোঝার চেষ্টা কর, যখন বি থেকে এ তৈরি হয়, যদি বিক্রিয়াটা এরকম হয় উইথ রেট কনস্ট্যান্ট কে, তাহলে ডিসিএ ডিটি কি হয় ভাবতো? কি হয়? রেট কনস্ট্যান্ট ইন্টু কনসেন্ট্রেশন অফ বি, কারণ এক্ষেত্রে এটা রিয়াক্টেন্ট। বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না? ভালো করে বোঝার চেষ্টা কর। আমি দুটো রিয়াকশনকে আলাদা আলাদা করে ভেঙে লেখার চেষ্টা করি। যে যদি যখন এ থেকে বি হয় উইথ রেট কনস্ট্যান্ট কে ওয়ান, এইটার ক্ষেত্রে মাইনাস ডিসিএ ডিটি সেটা হয় কে ওয়ান কনসেন্ট্রেশন অফ এ। একই রকম ভাবে ডিসিবি ডিটি কি হয়? কে ওয়ান কনসেন্ট্রেশন অফ এ। এটা তো বোঝাই যাচ্ছে এই দুটো ইকুয়াল হবে, এই দুটোই রেটের ডেফিনেশন। দেখ, এইটা না বুঝতে পারলে বল কিন্তু। না, এটা ইটা বুঝেছি। হুম তানিশা, বুঝতে পারছিস কি? বুঝতে পারছি। তাহলে এবার যদি আমি উল্টো রিয়াকশনটা ভাবি, এটাকে একটা আলাদা রিয়াকশন, ইন্ডিপেন্ডেন্ট রিয়াকশন করে ভাবছি। এটা রেট কনস্ট্যান্ট হচ্ছে -1, বি থেকে এ তৈরি হচ্ছে। তাহলে এবার বল যে এটা কি হয়ে যাবে যদি, যদি আমি রেটের ডেফিনেশন বলি, রেট সমান সমান কি হবে সেটা বল দেখি একটুখানি। এই এই রিয়াকশনের ক্ষেত্রে রেট সমান সমান কি হবে? তো মাইনাস ডিসিবি ডিটি ইকুয়াল টু হুম, কে ওয়ান সিবি। তাহলে মাইনাস ডিসিবি ডিটি, আর সেটা এর সাপেক্ষে কি হয়ে যাবে? কে ওয়ান সিবি, ডিসি তাই তো ডিটি বলছি। হবে। ডিসি ডিটি হবে তো। আমি বলছি বি এর সাপেক্ষে দেখলে রেট, রেটের ডেফিনেশন এটা, এ এর সাপেক্ষে দেখলে রেটের ডেফিনেশন তো এটা। এ তো প্রোডাক্ট, কোনো মাইনাস হুম নেই, ঠিক আছে? এটা সমান সমান কি হবে ফার্স্ট অর্ডার উইথ রেসপেক্ট টু বি, তাহলে কে -1 ইন্টু সিবি। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না?
একটা ফার্স্ট অর্ডার রিয়াকশনের মানেই তো তাই না, যে রেট কনস্ট্যান্ট ইন্টু রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন টু দি পাওয়ার 1। তাহলে রেট কনস্ট্যান্ট ইন্টু রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন টু দি পাওয়ার 1। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, মাইনাস ডিসিবি ডিটি ইকুয়ালস টু কে মাইনাস 1 সিবি, আর ডিসিএ ডিটি সেটা হচ্ছে কে মাইনাস 1 সিবি। বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না? হুম, বুঝতে পারছি। মানে আমাকে আমাকে একবার বলুন, ওই কে এর -1টা কোথা গেল, ওটা আমি একটু ভুলে গেলাম। আরে ওটা তো রেট কনস্ট্যান্টই বলেছিলাম যে কে, এটা ফরওয়ার্ড ডিরেকশনের ক্ষেত্রে কে 1 আর ব্যাকওয়ার্ড ডিরেকশনের ক্ষেত্রে কে মাইনাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, -1টা বোঝাচ্ছে যে একের উল্টোটা, আর কিছুই না। হুম ঠিক আছে, হুম হুম কে কে এর সাফিক্সে -1, কিন্তু মানে কে-1 না কিন্তু, ঠিক আছে, কে-1। হুম, ঠিক আছে, ঠিক আছে। বা এটাকে হয়তো কে ব্যাকওয়ার্ড, আর কিছু না। ঠিক আছে, তাহলে রেটটা কি হচ্ছিল, রেটটা মানে এটার ক্ষেত্রে রেটটা কি ছিল, মাইনাস ডিসিএ ডিটি ইকুয়ালস টু ডিসিবি ডিটি ইকুয়ালস টু কে 1 কনসেন্ট্রেশন অফ এ। আচ্ছা, এবার এটা তো দেখার চেষ্টা কর, যদি এইটা হয় তাহলে ডিসিএ ডিটি কি হবে, মাইনাস কে 1 সিএ। এটা অসুবিধা নেই বুঝতে? না। হুম হুম, না, ঠিক আছে। আর যদি এইটা হয় তাহলে ডিসিবি ডিটি কি হবে, মাইনাস কে-1 সিবি। তাহলে এবার দুটো আলাদা আলাদা রিয়াকশনের জন্য আমি দরকার কথা ডিসিএডিটি, ডিসিএডিটি এই রিয়াকশনের জন্য এটা, এই রিয়াকশনের জন্য এটা। তাহলে টোটাল ডিসিএডিটি কি হবে, এইটা যোগ এইটা, একটার জন্য সিএ কমছে, একটার জন্য সিএ তৈরি হচ্ছে, এই রিয়াকশনটার জন্য এ তৈরি হচ্ছে, এই রিয়াকশনের জন্য এ কমছে। তাহলে এই দুটোকে যোগ করলে আমি ডিসিএডিটি পেয়ে যাবো। সেটা কি হবে, ভালো করে দেখ, কে-1 ইন্টু সিএ, সরি -কে 1 ইন্টু সিএ, -কে 1 ইন্টু সিএ এখানেও আছে, প্লাস কে-1 ইন্টু সিবি। এইরকম করে ডিসিবিলিটি কি করে পাবো, এইটা যোগ এইটা। তাহলে সেটা কি হচ্ছে, কে 1 ইন্টু সিএ মাইনাস কে-1 ইন্টু সিবি। দেখ, বুঝতে না পারলে এখানে বল, কিন্তু আমি এই দুটো রিয়াকশনকে আলাদা আলাদা করে কনসিডার করেছি, দুটোর জন্য ডিসিডিটি ডিসিবিলিটি ক্যালকুলেট করেছি। টোটাল ডিসিডিটি হচ্ছে দুটোর ডিসিডিটি যোগফল, টোটাল ডিসিবিলিটি হচ্ছে টোটাল দুটোর ডিসিবিলিটির যোগফল। এটা যদি বুঝতে না পারিস বল। বুঝতে পেরেছি। হ্যাঁ, পেরেছি পেরেছি। আচ্ছা, এটা সহজে বোঝার উপায় কি, মানে আমি যদি এতটা না লিখে এটা বুঝতে চাই, এতটা না লিখে এটা বুঝতে চাই, তাহলে সেটা বোঝার সহজ উপায় কি, রিয়াকশনটার দিকে তাকা, আমি শিখিয়ে দিচ্ছি মেথডটা। এই তো বিক্রিয়া, আমি দেখতে পাচ্ছি সি এর সরি এ এর চেঞ্জ কিভাবে হচ্ছে। এটা কিভাবে লিখবো, যদি এ কোন একটা প্রক্রিয়া এ কমে, তাহলে তার আগে আমি একটা মাইনাস দেবো, যদি কোনো একটা প্রক্রিয়া এ বাড়ে তাহলে তার আগে প্লাস দেবো। এই পার্টটার জন্য এ কমছে না বাড়ছে, কমছে। কি রেটে কমছে, রেট কনস্ট্যান্ট কে 1 ইন্টু কনসেন্ট্রেশন অফ এ। তাহলে ডিসিএডিটি তে একটা টার্ম থাকবে নেগেটিভ, কারণ এই প্রক্রিয়াটা এ কমছে, সেই প্রক্রিয়াটা কি কি রেটে হচ্ছে, কে 1 ইন্টু কনসেন্ট্রেশন অফ এ। দেখ, -কে 1 ইন্টু কনসেন্ট্রেশন অফ এ। আর এই প্রসেসে কি হচ্ছে, রেট এ কমছে না বাড়ছে, এ বাড়ছে, তাহলে এটা প্লাস দিয়ে লিখবো। আর এই প্রসেসের রেট কি হবে, কে-1 ইন্টু এই প্রসেসের রিয়াক্টেন্ট, এই প্রসেসের রিয়াক্টেন্ট কে, বি। তাহলে কে-1 ইন্টু সিবি। একই রকম ভাবে বি টা দেখার চেষ্টা কর, একই রুল, যে প্রসেসে বি বাড়বে সেই প্রসেসটাকে প্লাস দিয়ে লিখবো, যে প্রসেসে বি কমবে সেই প্রসেসটাকে মাইনাস দিয়ে লিখবো। তাহলে দেখ, ফরওয়ার্ড রিয়াকশনটায় বি বাড়ছে, তাহলে প্লাস দিয়ে লিখবো। ফরওয়ার্ড রিয়াকশনের রেট কি হবে, কে 1 রেট কনস্ট্যান্ট ইন্টু কনসেন্ট্রেশন অফ এ, কারণ ফরওয়ার্ড রিয়াকশনের ক্ষেত্রে রিয়াক্টেন্ট হচ্ছে এ, তাহলে কে 1 ইন্টু কনসেন্ট্রেশন অফ এ।
আর কোন প্রসেসে বি কমছে, এই প্রসেসটা বি কমছে, তাহলে মাইনাস দিয়ে লিখবো কে মাইনাস ওয়ান রেট কনস্ট্যান্ট ইন্টু এই প্রসেসের রিয়াক্টেন্টটা কি বি, তাহলে কনসেন্ট্রেশন অফ বি। তাহলে সিম্পল জেনারেল রুলটা কি, কোন একটা কিছু চেন যখন লিখবো আগে দেখবো কোন কোন প্রসেসে সে বাড়ছে, যে প্রসেসে বাড়ছে সেই প্রসেসগুলো প্লাস দিয়ে লিখবো, যে প্রসেসে কমছে সেই প্রসেসগুলো মাইনাস দিয়ে লিখবো সামনে একটা। তারপর কি দেখবো প্রতিটা প্রসেসের কন্ট্রিবিউশন কিভাবে ক্যালকুলেট করবো, সেই প্রসেসের রেট কনস্ট্যান্ট গুণ সেই প্রসেসের যেটা রিয়াক্টেন্ট সেটা। ফরওয়ার্ড প্রসেসের জন্য রিয়াক্টেন্ট এইটা, ব্যাকওয়ার্ড প্রসেসের জন্য রিয়াক্টেন্ট কিন্তু এইটা। তাহলে এইটা দিয়ে করলেই আমি দুটো লিখে ফেলতে পারবো। বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না? যাচ্ছে। বুঝতে পেরেছি। বেশ। আচ্ছা, এটা আমি ভেঙে দেখিয়ে দিলাম এখানে, সবসময় ভেঙে না লেখার দরকার নেই, জাস্ট ওখান থেকে লিখতে লিখতে অভ্যেস হয়ে গেলেই পেয়ে যাবে। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে এই রিয়াকশনের ডিফারেন্সিয়াল রেট ল। এটা চার্জে বসে। তাহলে এবার দেখ এই রিয়াকশনটা কি হচ্ছে, এ থেকে বি তৈরি হচ্ছে, আবার বি থেকে এ তৈরি হচ্ছে। তাহলে এই ধরনের বিক্রিয়া, এই ধরনের অপোজিং বিক্রিয়া সবসময় একটা ইকুইলিব্রিয়ামে রিচ করে। ঠিক আছে, এরকম করে বলি যে দিস কাইন্ড অফ রিয়াকশন will always attain an equilibrium, মানে সাম্যে পৌঁছবে। ঠিক আছে, এটা সবসময় এই ধরনের বিক্রিয়া যখন একটা জিনিসকে দুদিকে যাওয়ার প্রবণতা আছে তখন সেটা সবসময় একটা সাম্যে গিয়ে স্টেবিলাইজ হবে। প্রশ্ন হচ্ছে সাম্য কোথায় থাকবে, এর সাম্য ধ্রুবক কি হবে, কথার কথা যদি বলি আমি, যে হোয়াট ইজ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, হোয়াট will be the value of the equilibrium constant। equilibrium constant কিভাবে ডিফাইন করে, ক্যাপিটাল কে ই কিউ হচ্ছে কনসেন্ট্রেশন অফ বি অ্যাট ইকুইলিব্রিয়াম। আচ্ছা, আমি করে লিখি সি বি অ্যাট ইকুইলিব্রিয়াম বা সি এ অ্যাট ইকুইলিব্রিয়াম। এটা কত হবে, এটা কি করে বার করবো? দেখ যখন ইকুইলিব্রিয়ামে পৌঁছবে, ইকুইলিব্রিয়াম কাকে বলে, when at equilibrium। সাম্য মানে কি, সাম্য মানে হচ্ছে এ আর বি বদলাবে না, তাহলে সাম্য মানে সি এ এবং সি বি ফিক্সড হয়ে গেছে। তাহলে সি এ সি বি ফিক্সড হয়ে গেছে মানে কি, আসলে এ থেকে যতটা বি তৈরি হচ্ছে, বি থেকে ততটাই এ তৈরি হচ্ছে। তাহলে সাম্যে যখন পৌঁছবে তখন এই ব্যালেন্সটা অ্যাটেন হয়ে যাবে, যে এ থেকে যতটা বি তৈরি হবে বি থেকেও ততটাই এ তৈরি হচ্ছে, ফলে এ এর কনসেন্ট্রেশন বি এর কনসেন্ট্রেশন কোনোটাই পাল্টাবে না। তাহলে এটা কখন হবে, তাহলে আমরা কি দেখলাম, যে আমরা দেখলাম যে ডিসিএ ডিটি লেখার চেষ্টা করি, ফরওয়ার্ড রিয়াকশনের ক্ষেত্রে এটা ছিল রিয়াক্টেন্ট, সেটার জন্য এ কম ছিল, তাহলে এটা মাইনাস, প্লাস ব্যাকওয়ার্ড রিয়াকশনে এ তৈরি হচ্ছিল তাহলে ওটা প্লাস করে লিখবো, রিয়াক্টেন্টে ছিল বি। আর ডিসিবি ডিটি তার ক্ষেত্রে ঠিক উল্টো ছিল, তাহলে এটা হচ্ছিল কে ওয়ান সি এ, এটা হচ্ছিল মাইনাস কে মাইনাস ওয়ান সিবি। তাহলে এবার দেখ সামনে গিয়ে এ এর কনসেন্ট্রেশন বি এর কনসেন্ট্রেশন কোনোটাই পাল্টাচ্ছে না টাইমের সাথে। তাহলে এইটা কি বলছে, এ এর কনসেন্ট্রেশন টাইমের সাথে কিভাবে পাল্টাচ্ছে, এটা কি বলছে এ বি এর কনসেন্ট্রেশন টাইমের সাথে কিভাবে পাল্টাচ্ছে। তাহলে যখন ইকুইলিব্রিয়ামে হবে, অ্যাট ইকুইলিব্রিয়াম, এই দুটো পাল্টাবে না,
তাহলে এটাকে জিরো হতে হবে, এটাকেও জিরো হতে হবে। বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না? হুম, বুঝতে পেরেছি। আচ্ছা, ইকুইলিব্রিয়ামে সি এর কনসেন্ট্রেশন কি, যেরকম করে বলি যে এটা কেন করে থাক, এটাকে আরেকবার লেখার চেষ্টা করে দেখ। তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম সি এর কনসেন্ট্রেশন আমি ধরে নিয়েছি, এর কনসেন্ট্রেশন সি এ ই কিউ, সিবি ই কিউ। ইকুইলিব্রিয়ামে এই দুটো কনসেন্ট্রেশন গুলো ইকিউ দিয়ে লিখছি আমি। ইকুইলিব্রিয়ামে পৌঁছলে তাহলে এটা চেঞ্জটা শূন্য হয়ে যাবে। এবার আমি যে কোনো একটাকে নিই, দুটোই আসলে সেম কথা বলছে, আমি যে কোনো একটাকে নিই। সুতরাং যদি আমি উপরেরটাকে নিই, ধর মাইনাস কে এ সি এ ইকিউ, ইকিউ দিয়ে জাস্ট বোঝা যাচ্ছে ইকুইলিব্রিয়ামে এর কনসেন্ট্রেশন, প্লাস কে মাইনাস ওয়ান সিবি ইকিউ ইকুয়ালস টু জিরো। তাহলে কি দাঁড়াচ্ছে, কে মাইনাস ওয়ান, আচ্ছা ঠিক আছে, কে ওয়ান সি এ ই কিউ, এটা হচ্ছে কে মাইনাস ওয়ান সিবি কিউ। দেখ, এটা বুঝতে পারছিস না, বুঝতে পারছিস না? হুম হুম হুম, বুঝতে পেরেছি। তাহলে দেখ কি দাঁড়াচ্ছে, সি বি ই কিউ বাই সি এ ই কিউ, সেটা কি দাঁড়াচ্ছে, কে ওয়ান বাই কে মাইনাস ওয়ান। দেখ বজ্রগুণ করলে কে ওয়ান ইন্টু সি এ ই কিউ সমান সমান কে মাইনাস ওয়ান ইন্টু সি বি কিউ, কে ওয়ান ইন্টু সি এ ই কিউ সমান সমান কে মাইনাস ওয়ান ইন্টু সি বি কিউ। তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি দাঁড়াচ্ছে, সো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, সাম্য ধ্রুবক যেটাকে বলে, যেটা বেসিক্যালি ইকুইলিব্রিয়ামে বি এর কনসেন্ট্রেশন, বিটাকে উপরে কেন লিখছি, কারণ বিটা আমার প্রোডাক্টের ক্ষেত্রে, তাই বিটাকে প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাই রিঅ্যাক্ট্যান্ট কনসেন্ট্রেশন হিসেবে লিখে সিবি কিউ বাই সি এ কিউ, সেটা কি দাঁড়ালো, কে ওয়ান বাই কে মাইনাস ওয়ান। মানে বেসিক্যালি ফরওয়ার্ড রেট কনস্ট্যান্ট বাই ব্যাকওয়ার্ড রেট কনস্ট্যান্ট। দেখ বুঝতে পারছিস না, বুঝতে পারছিস না? হুম হুম হুম, চেষ্টা করছি বোঝা। হুম, বুঝতে পারছি। তাহলে কি বলছে, কি বলছে, বলছে যে আচ্ছা, গ্রাফটা আঁকলে আর পরিষ্কার হবে। তাহলে আমি যদি গ্রাফটা আঁকার চেষ্টা করি, টাইমের সাথে সাথে এ এর কনসেন্ট্রেশন আর বি এর কনসেন্ট্রেশনের গ্রাফ, তাহলে প্রথমে এ অনেকটা ছিল, বি ছিলই না। তাহলে এ অনেকটা ছিল প্রথমে, তাহলে এ থেকে বি তৈরি হওয়ার রেটটা বেশি হবে, কারণ এ আছে বি নেই, তাহলে শুধুমাত্র এ থেকে বি তৈরি হবে। এবং ইনিশিয়ালি এ থেকে বি তৈরি হওয়ার রেট বেশি হবে, কারণ বি তো নেই বা বি অল্প আছে। তাহলে এখান থেকে এ এর কনসেন্ট্রেশনটা কমতে শুরু করবে খুব দ্রুত, কমতে কমতে একটা কনস্ট্যান্ট লেভেলে চলে যাবে। বি এর কনসেন্ট্রেশন প্রথমে ছিলই না, শুধু বি তৈরি হচ্ছিল, তাহলে বি এর কনসেন্ট্রেশন বাড়বে, বাড়তে বাড়তে একটা পর্যায়ে গিয়ে সমান, মানে একটা ইকুইলিব্রিয়াম সাম্য ভ্যালু অ্যাটেন্ড করে নেবে। তাহলে এটা হচ্ছে সি বি আর এইটা হচ্ছে সি এ। কি হচ্ছে এটা বোঝার চেষ্টা করি। হচ্ছে আমার কি দুটো প্রসেস কি হচ্ছিল, এ, আমি করে লিখি, এ কে ওয়ান কে মাইনাস ওয়ান বি। তাহলে ইনিশিয়ালি শুধু এ আছে, বি প্রেজেন্টই নেই। তাহলে কে ওয়ান ইন্টু সি এ, কনসেন্ট্রেশন অফ এ দিয়ে গুণ হচ্ছে, সেই রেটে এ ভাঙছে, মানে এ কমছে বি তৈরি হচ্ছে, এ কমছে বি তৈরি হচ্ছে। কিন্তু যত বি তৈরি হচ্ছে তত এ থেকে যেমন বি তৈরি হওয়ার রেট হচ্ছে, বি থেকেও তো এ তৈরি হচ্ছে, কারণ এখন বি প্রেজেন্ট আছে।
তাহলে এ তত দ্রুত তত ধীরে ধীরে কমছে কেন? কারণ ইনিশিয়ালি শুধু এ থেকে বি তৈরি হচ্ছে, তাই এ খুব তাড়াতাড়ি কমছে, বি থেকে তৈরি হচ্ছেই না, বি নেই প্রায়। কিন্তু যেই মুহূর্তে বি তৈরি হয়ে গেল খানিকটা, তখন কিন্তু বি থেকে এও তৈরি হচ্ছে, ফলে এ তখন অত তাড়াতাড়ি কমছে না, একটু স্লোলি কমছে, কারণ বি থেকেও এ আবার ব্যাক করছে। একটা পর্যায়ে বাদে এ থেকে যতটা বি তৈরি হচ্ছে, বি থেকে ততটাই এ তৈরি হচ্ছে, ফলে এ আর বি কোনোটাই আর পাল্টাচ্ছে না, দুটোই একটা কনস্ট্যান্ট, একটা একটা সাম্য লেভেলে চলে যাচ্ছে। এইটা হচ্ছে অপোজিং রিয়াকশনের ক্ষেত্রে এ আর বির কনসেন্ট্রেশন চেঞ্জের গ্রাফ। এটা বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না সেটা বল। বুঝতে পেরেছি। আকাশ বুঝতে পেরেছিস কি? পেরেছি পেরেছি। এখন প্রশ্ন হচ্ছে কি করে বুঝবো যে এই কনস্ট্যান্ট লেভেলটা কোথায়? মানে এটা কি এরকম হবে এরকম হবে, নাকি এটা আরো কমবে, এটা আরো বাড়বে? এটা কি দিয়ে ডিটারমাইন হবে? এইটাই বেসিক্যালি আমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, যে সামনে পৌঁছে বি এর কনসেন্ট্রেশন ভাগ এর কনসেন্ট্রেশন, এটা কত বেশি হবে বা কত কম হবে, সেটা কিসের উপর নির্ভর করবে? এই ইকুয়েশন থেকে দেখতে পাচ্ছি সেটা নির্ভর করবে ফরওয়ার্ড রেট কনস্ট্যান্ট ভাগ ব্যাকওয়ার্ড রেট কনস্ট্যান্ট, মানে কে ওয়ান ভাগ কে মাইনাস। তার মানে ফরওয়ার্ড রেট কনস্ট্যান্ট যত বেশি, ব্যাকওয়ার্ড রেট কনস্ট্যান্ট যত কম। দেখার চেষ্টা কর যে একবার হচ্ছে কে ওয়ান হচ্ছে ধর 10, কে মাইনাস ওয়ান 10, ঠিক আছে, কথা কথা বলছিলাম। তাহলে এটা এটা থেকে বি তৈরি হচ্ছে, এ থেকে বি তৈরি হচ্ছে, বি থেকে এ তৈরি হচ্ছে, এবং একটা পর্যায়ে বাদে বি থেকে এ তৈরি হওয়া এবং এ থেকে বি তৈরি হওয়ার রেট সমান হয়ে যাচ্ছে, দুটো একটা কনস্ট্যান্ট ভ্যালু ইকুইলিব্রিয়াম ভ্যালু অ্যাটেন্ড করে নিচ্ছে। আরেকবার ভাব যে কে ওয়ান হচ্ছে 10, কে মাইনাস ওয়ান হচ্ছে 2, তাহলে এবার ভাব ব্যাকওয়ার্ড রেটটা খুব কম। তার মানে যখন ইকুইলিব্রিয়াম রিচ করবে বা যতক্ষণে ইকুইলিব্রিয়াম রিচ করবে, তখন বি এর কনসেন্ট্রেশন অনেক বেশি হতে হবে। কেন বেশি হতে হবে? কারণ ইকুইলিব্রিয়াম মানে কি, এটা থেকে এটা যত, এটা থেকে এটাও তত। এইটাই যদি কম হয়, তাহলে এই দুটো সমান হতে অনেক বেশি সময় লাগবে। তার মানে ততক্ষণে বি এর কনসেন্ট্রেশন অনেক বেশি বেড়ে যাবে। তার মানে ব্যাকওয়ার্ডটা ফরওয়ার্ডের তুলনায় যত কম হবে, সাম্য তত দেরি করে রিচ করবে। আর সাম্য তত দেরি করে রিচ করবে মানে কি, ততক্ষণ বি বাড়তে বাড়তে বাড়তেই থাকবে, আর এ কমতে কমতে কমতেই থাকবে। তাহলে এই ইকুয়েশনটা আসলে কি বলছে? এই ইকুয়েশন আসলে বলছে ব্যাকওয়ার্ডের থেকে ফরওয়ার্ডটা যত বেশি, সাম্য ধ্রুবক তত বেশি, তার মানে সাম্যে বি এ থেকে তত বেশি। আর এটাই যদি উল্টো হয়, যদি আমি বলি যে কে ওয়ানটা হচ্ছে আমার 2, কে মাইনাস ওয়ানটা হচ্ছে 10, তার মানে কি ফরওয়ার্ড রেটটা কম, ব্যাকওয়ার্ড রেটটা বেশি। তাহলে ভাবার চেষ্টা কর, এ থেকে বি তৈরি যেই মুহূর্তে হচ্ছে, ব্যাকওয়ার্ড রেটটা এত বেশি, সঙ্গে সঙ্গে বি থেকে তৈরি হয়ে যাচ্ছে। তার মানে প্রথমে যদিও এ বেশি, কিন্তু সামান্য একটু বি তৈরি হওয়ার পরই বি থেকে এ তৈরি হওয়ার রেট এ থেকে বি তৈরি হওয়ার রেটের সাথে সমান হয়ে যাবে, সামান্য একটু বি তৈরি হলেই, কারণ ব্যাকওয়ার্ড রেটটা অনেক বেশি। তার মানে কি সাম্য খুব তাড়াতাড়ি অ্যাটেন্ড করে যাবে। সাম্য তাড়াতাড়ি অ্যাটেন্ড করে যাবে মানে কি, অল্প বি তৈরি হলেই বি থেকে এ তৈরি হওয়ার রেট আর এ থেকে বি তৈরি হওয়ার রেট সমান হয়ে যাবে। তার মানে সাম্যে খুব বেশি বি থাকবে না, অল্পই বি থাকবে। তার মানে সাম্য খুব তাড়াতাড়ি রিচ করে যাবে। তখন গ্রাফটা এরকম দেখতে হবে। বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না? যাচ্ছে যাচ্ছে। হুম তাহলে এই এই কেসগুলো আঁকি। তাহলে when k1 equals to k minus 1, when k1 greater than k minus 1, আর when k1 less than k minus 1। তাহলে যখন k1 equals to k minus 1, তখন কি হচ্ছে, k ইকুইলিব্রিয়াম যেটা হচ্ছে k1 বাই k minus 1, সেটা 1 হয়ে যাচ্ছে। সুতরাং k ইকুইলিব্রিয়াম কি ছিল, কনসেন্ট্রেশন অফ বি অ্যাট ইকুইলিব্রিয়াম বা কনসেন্ট্রেশন অফ এ অ্যাট ইকুইলিব্রিয়াম, সেটা 1 হয়ে যাচ্ছে। এটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। তার মানে কি হচ্ছে, কনসেন্ট্রেশন অফ বি অ্যাট ইকুইলিব্রিয়াম ইজ ইকুয়ালস টু কনসেন্ট্রেশন অফ এ অ্যাট ইকুইলিব্রিয়াম হচ্ছে।
কারণ যখন সাম্য ধ্রুবক এক, কখন সাম্য ধ্রুবক এক? যখন ফরওয়ার্ড ডিরেকশন রেট আর ব্যাকওয়ার্ড ডিরেকশন রেট সমান, তখন সাম্য ধ্রুবক এক। তার মানে সাম্যে এ যতটা থাকবে বিও ততটাই থাকবে। তাহলে সেই গ্রাফটা দেখতে কেমন হবে? যদি আমি গ্রাফটা ড্র করার চেষ্টা করি, সেই গ্রাফটা দেখতে হবে আরেকটু দেখা হচ্ছিল, যাক। এটা হচ্ছে সিবি, এটা হচ্ছে সিএ। যখন ফরওয়ার্ড ডিরেকশনের রেটটা বেশি তখন কি হবে? তাহলে কে ইকুইলিব্রিয়াম যেটা ছিল K1 ভাগ K-1, এটা গ্রেটার দ্যান 1 হবে। কারণ ফরওয়ার্ড ডিরেকশনের রেট বেশি, ব্যাকওয়ার্ড ডিরেকশনের থেকে K1 বড়, K-1 এর থেকে, তাহলে একের থেকে বেশি হবে। আবার কে ইকুইলিব্রিয়াম মানেই তো ছিল সিবি ইকুইলিব্রিয়াম ভাগ সিএ ইকুইলিব্রিয়াম, সেটা গ্রেটার দ্যান 1। তার মানে কি সিবি ইকুইলিব্রিয়াম গ্রেটার দ্যান সিএ ইকুইলিব্রিয়াম। তার মানে সামনে বি বেশি থাকবে এ এর তুলনায়, যদি ফরওয়ার্ড ডিরেকশনের রেট বেশি হয়। ফিজিক্যাল কারণটা বোঝালাম। ফরওয়ার্ড ডিরেকশনের রেট ব্যাকওয়ার্ড ডিরেকশনের থেকে বেশি মানে এইটা তাড়াতাড়ি হচ্ছে, এটা স্লো হচ্ছে। তার মানে সামনে যখন এটা থেকে এটার রেট আর এটা থেকে এটার ম্যাচ করতে হবে, তখন যেহেতু এইটা স্লো, তাই একে অনেক বেশি জমা হতে হবে এই দুটো রেট সমান হতে হলে। সেই জন্য সামনে এইটা অনেক বেশি থাকবে, বিটা প্রোডাক্টটা। সেটাই দেখালাম, যখন K1 K-1 এর থেকে বড়, তখন সামনে বি কে এ এর থেকে অনেক বেশি থাকতে হবে। তাহলে সেই গ্রাফটা কিরকম দেখতে হবে? সেই গ্রাফটা দেখতে হবে সামনে বি এ এর থেকে অনেক বেশি থাকবে, বি এ এর থেকে অনেক বেশি থাকবে। উল্টো কেসটা কি হবে? কে ইকুইলিব্রিয়াম যেটা হচ্ছে K1 ভাগ K-1, সেটা লেস দ্যান 1 হবে। কারণ কি এক্ষেত্রে K-1 বড় K1 এর তুলনায়, তার মানে এটা একের থেকে ছোট হবে। এটা একের থেকে ছোট হওয়া মানে কি সিবি ইকুইলিব্রিয়াম ভাগ সিএ ইকুইলিব্রিয়াম সেটা লেস দ্যান 1 হবে। তার মানে সিবি ইকুইলিব্রিয়াম লেস দ্যান সিএ ইকুইলিব্রিয়াম। কেন হচ্ছে এটা? ফিজিক্যাল রিজনিংটা বোঝালাম যে ব্যাকওয়ার্ড ডিরেকশনের রেট বেশি। তার মানে কি এটা থেকে এটা যে রেটে তৈরি হচ্ছে, এটা থেকে এটা তার থেকে ফাস্টার রেটে হচ্ছে। তাহলে প্রথমে আমি এ অনেকটা এ নিয়ে শুরু করেছি, বি খুব অল্প আছে, নেই ধর। তাহলে যেহেতু এ অনেকটা আছে তাই এটা হচ্ছে, কোনো সমস্যা নেই। কিন্তু বি অল্প তৈরি হওয়ার পরই এইটা যেহেতু খুব বেশি, এটা তাড়াতাড়ি এতে চলে যাচ্ছে। তাহলে কতক্ষণ সময় এই রেটটা আর এই রেটটা সমান হবে? অল্প একটু বি হলেই এই সামনের রেট আর ব্যাকওয়ার্ড রেট সমান হয়ে যাবে। তার মানে সামনে বি তখন অল্প থাকবে। তাহলে ব্যাকওয়ার্ড রেট যখন ফাস্টার, তখন সামনে এটা কম। তার কারণটা কি? তার কারণ হচ্ছে দুটো জিনিসের গুণফল সমান হতে হচ্ছে। ভালো করে বোঝার চেষ্টা কর, যদি ইকুয়েশনটা দেখিস, দুটো জিনিসের গুণফলকে সমান হতে হবে। যখন এইটা বড়, তখন এটা ছোট এটার সাথে সমান হতে গেলে। যখন এইটা বড়, তার মানে তখন এটা ছোট। কারণ দুটো জিনিসের গুণফলকে সমান হতে হবে সামনে। তাই যখন এইটা বড় তখন সামনে এ কম আছে, আর যখন এইটা বড় তখন সামনে এ কম আছে, এ বেশি আছে। তাহলে এক্ষেত্রে দেখেছি যখন K1 লেস দ্যান K-1, তখন কি হচ্ছে? K1 বা K-1 লেস দ্যান 1, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট লেস দ্যান 1। তার মানে সি বি ইকুইলিব্রিয়াম লেস দ্যান সি ইকুইলিব্রিয়াম। এই ছবিটা দেখতে কেমন হবে? এই ছবিটা দেখতে হবে এ সামান্যই কমবে, বি সামান্যই বাড়বে। এটা সিবি, এটা সি। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না তিনটে কেস? হুম, যাচ্ছি যাচ্ছি। বুঝতে পারছি। তাহলে আজকে আমরা এখানেই থামবো। কোনো প্রশ্ন থাকলে কর, নাহলে বাদ বাকি পরের দিন। আচ্ছা, পরের দিন কবে পড়বো আমরা সেটাকে বল। ওই যে মঙ্গলবারের আগে হবে না মনে হচ্ছে, সোম মঙ্গল ওরকম। সামনের সোম মঙ্গলবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
আমি তোমাকে ওটা মানে রোববার রাত্রিবেলাতেই গ্রুপে লিখে দেবো যে সোমবার না মঙ্গলবার। বেশ, ঠিক আছে তাই। ঠিক আছে, ঠিক আছে। আমি আশা করছি কাইনেটিক্স আর দুটো ম্যাক্সিমাম তিনটে ক্লাসে হয়ে যাওয়া উচিত, একটু ভালো করে দেখে নিয়ে পড়াবো। ঠিক আছে। ঠিক আছে, বেশ। ঠিক আছে, পাঠালাম তাহলে। হুম হুম হুম।